কি ভিডিও করে হ্যাঁ পাঠাও? হ্যাঁ 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 ইটস রেকর্ডিং। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি এই বইটার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা। তো জহির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আমরা শুরু করি। আজকে বরাবরের মতো আমরা আরো 10টা টপিক নিয়ে আলোচনা করব। আমি 5টা এবং জহির ভাই 5টা। আর আমার স্লাইডটা একটু দেখাই। উম, না, এটা তো জহির ভাই। হ্যাঁ, এই কয়টা নিয়ে আমি আলোচনা করব। মানে আমরা একসাথে আলোচনা করব। আর তাহলে কি ভাই শুরু করব নাকি? হ্যাঁ, শুরু করো তুমি প্রথমটা দিয়ে, স্ক্যারসিটি আচ্ছা, এরর। স্কারসিটি এরর। এটার মূল টপিক, সরি, টপিকটা হচ্ছে মানে, বা এটার থিমটা দিয়ে এটা বোঝায় যে আমরা আহ, মানে যেটা আমরা কম পাই, যে জিনিসটা আমরা কম পাই সেটার দিকে আমরা মানে সেটাকেই নিতে চাই। স্কারসিটি এরর বলতে এটা বোঝায়। ইকোনমিক্স এর ভাষায় এটা একটা মানে বেসিক ইকোনমিক্স প্রবলেম হিসেবে দেখে। যেমন যেমন একটা উদাহরণ দেই। এখানে আপনারা অনেকগুলি মার্বেল দেখতে পারতেছেন, অনেক কালারের। এটা যদি ধরেন যে আমরা যেই সবুজ মার্বেল গুলি দেখি, গ্রিন মার্বেল, এইগুলি যদি থাকতো আর এখান থেকে যে কোনো একটা থাকতো, তাহলে কিন্তু আমরা যে এইরকম একটা ডিজাইনের মার্বেল নেওয়ার চিন্তা করতাম। মানে এখানে রাইটার বুঝাইতে চাইছে যে যদি, হ্যাঁ এটা ব্লু দিয়ে বুঝাইছে, ব্লু ওয়ান যদি একটা থাকতো তাহলে আমরা ওইটাকেই নিতে চাইতাম, যেহেতু ও আচ্ছা, আমাদের কি বলে মানে মানে আমরা যেটা কম পাওয়া যায় সেটার দিকেই মনোযোগ বেশি দেই, মানে ওইটাকেই নিতে চাই। অনেক সুন্দর এই সুন্দর কারণেই আর ডিজাইন কি। আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ, আছে, বাট তারপরে যদি একটা ইউনিক থাকতো হয়তো বা আমরা ওইটাই চাইতাম, তাই না? হ্যাঁ, না, এরকমই তো মানে কনসেপ্টটা। এখানে তো অনেকগুলি ডিজাইন আছে, আমরা যদি এখান থেকে একটা নেই, একটা যদি নেই তাহলে আমাদের মন ওইরকম খারাপ লাগবে না যে অন্যটা কেন নিতে পারলাম না, কারণ আমরা অনেকগুলি সুন্দর থেকে একটা বাছাই করছি। আর যদি এরকম থাকতো যে সবগুলি সবুজ একটা কালারের, আর এটার থেকে মনে করেন এই যে আমি এখন যেটা ইন্ডিকেট করে রাখছি, এইটা মনে করেন ওইখানে আছে, দেওয়া আছে। আর আমি যদি এটা না নিতে পারতাম তাহলে আমার কাছে হয়তো ভালো লাগতো না, এটা বলছে। আর আমি মানে ওই ছবিটা পাইনি দেখে এখানে আনলাম, এটা সহ একটু বলার চেষ্টা করলাম। আচ্ছা, মানে আমি কনসেপ্ট আবার ক্লিয়ার করতে চাইতেছি, মানে আমি একটু কনফিউশনে আচ্ছা, আছি যে ব্লু ওয়ান, ওই হ্যাঁ, তুমি লেখাটা একটু দাও, আমি তাহলে একটু বোঝার চেষ্টা করি আচ্ছা, লেখাটা। But the blue one had an advantage over the others. It was one of a kind. এখানে একটা যে মানে অনেকগুলো মার্বেল যদি থাকে, among the contestants there was just one blue one. ও আচ্ছা। আচ্ছা, আমি আপনার মানে তাহলে বলে দিই যে একটা, সবুজ মার্বেল গুলি আমরা খেলছি না, হ্যাঁ হ্যাঁ আমরা বা ওটা দিয়ে ওটা চিনি, ওটার ভিতরে যদি একটা যে কোনো মানে এখানে যতগুলি মার্বেল দেখালাম ওটার একটা থাকতো তাহলে আমরা ওইটাই নিতে যেতাম। মূল কনসেপ্ট মানে ওইটা। একটা কালার যদি থাকতো তাহলে আমরা ওইটাই নিতে থাকতো তাহলে চাইতাম। ওইটাই নিতে চাইতাম। মানে যেটা হ্যাঁ, স্কেয়ার, যেটার ভিতরে স্কেয়ারসিটি আছে, একটু ঘাটতি আছে, ওইটার হ্যাঁ, প্রতি হ্যাঁ, অ্যাট্রাকশনটা আমাদের একটু বেশি থাকে। বেশি। হুম, আমরা যেটা আর কি খুব সহজে পাই না বা কম দেখি, এক্সক্লুসিভ যেটাকে বলে। আচ্ছা, পরের আচ্ছা স্লাইডে দেখতেছি যেমন এই যে জিমেইলের একটা ঘটনা দিয়ে করছে, যেমন এই রাইটারই, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি রাইটারটা মূলত এই বইটা লিখেছিল মানে জার্মান ভাষাতে। আর পরে এটা ট্রান্সলেট করা হয়েছে, যেহেতু সুইজারল্যান্ডের মানুষ, সুইস জার্মানে লিখছিল। আচ্ছা, তারপরে এইটা থেকে একটু বলি। মানে 2005 সালে যখন মানে গুগল তাদের নিজস্ব ইমেল সিস্টেম চালু করে, তখন তারা একটা সিস্টেমে করছিল যে যারা যারা রেফার করবে তারাই অ্যাকাউন্ট করতে পারবে। ধরেন আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, এখন হুম যদি আমি জহির ভাইকে রেফার করি তাইলেই কেবল জহির ভাই অ্যাকাউন্ট করতে পারবে। আচ্ছা এই কারণে গুগলের মানে অন্য কোনো ওয়েতে আর কি অ্যাকাউন্ট করা যেত না। এই কারণে মানুষের চাহিদাটাও বেশি ছিল যে এক্সক্লুসিভ জিনিসটা মানে কেউ রেফার না করলে পাওয়া যায় না। তাই মানে তারা না চাইতে অনেকে ইমেল খুলে রাখছে, যেমন এই যে আমাদের লেখক, রাইটার যে বা আচ্ছা, অথর, সে নিজেও কিন্তু তার তার মনে হয় আরো কয়েকটা ইমেল ছিল, কিন্তু সে জিমেইল আবার একটা অ্যাকাউন্ট করছিল। মানে এইটা। এক্সক্লুসিভ একটা ফিলিং যদি ক্রিয়েট করা যায় তো মানুষের প্রতি সেটার অ্যাট্রাকশন অটোমেটিক্যালি বেড়ে যায়। হ্যাঁ, এটাই এখানে একটা হচ্ছে। কথা বলছে, যেমন এই যে বিগ মানে এটা কেন সে এটা গ্রহণ করছিল, মানে বলছে যে
বিকজ নট এভরিওয়ান হ্যাড অ্যাক্সেস টু ইট, মানে কারণ সবার এটা অ্যাক্সেস ছিল না। হ্যাঁ, আমি এটাও দেখি এখন। একটা ঘটনা মনে পড়লো বাচ্চাদের খেলার ব্যাপার নিয়ে। আচ্ছা। ধরো অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, হ্যাঁ, আফরান মুসা, মানে আমার দুই ছেলে, এদেরকে নিয়ে রিয়েল একটা কথা বলি। দেখা গেছে একটা পেপার, মনে করো জাস্ট একটা পেপার টুকরা, হ্যাঁ ওটা মানে খেলার ক্যাটাগরিতে পড়ে কিনা সন্দেহ আছে। কিন্তু দেখা গেছে ওই টুকরা, কাগজের একটা টুকরা, হ্যাঁ, ওই যে টিস্যু পেপার রোল করে না, ওটা নিচে যেটা থাকে ওটাতে একটা টুকরা কি একটা হ্যাঁ বানাইছে, এটা নিয়ে দুজন ঝগড়া করবে। এদিকে প্লেন আছে, বাস আছে, মানে অনেক ধরনের খেলনা আইটেম আছে, রিয়েল খেলনা আইটেম, সেগুলো নিয়ে তাদের কোনো কনসার্ন নাই। কিন্তু দেখা গেছে একটা টুকরা পেপার, সেটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হইতেছে। এটা হিউম্যান সাইকোলজি, হ্যাঁ যেটার মানে ঘাটতি থাকে সেটার প্রতি মানুষের অ্যাট্রাকশনটা স্বাভাবিক পারে। হ্যাঁ, মানে ওয়ান অফ এ কাইন্ড এরকম যদি জিনিস থাকে তাহলে মানুষ ওটাই চায়। হুম, আর তারপরে স্লাইডে এটা তো দেখি। একটা লজিক্যাল এরর, ডেফিনেটলি। হ্যাঁ, কারণ কারণ ওই আসলে জিনিসটা আমার নাও লাগতে পারে। হ্যাঁ, মানে আমি যে যে সময় যে এইটা দেখাইলাম, তখন আমার মানে এই যে এই মার্বেল গুলি যখন অনেকগুলি থাকবে তখন আমার যেটা পছন্দ আমি ওইটাই নিলাম। কিন্তু হুম, যদি মানে আগের কথাই রিপিট হইতেছে, যদি একরকম সব মার্বেল থাকতো আর একটা এখান থেকে ওই জায়গার সাথে যুক্ত থাকতো, তাহলে আমরা ওইটা না নিতে পারলে, শুধু এক্সক্লুসিভটা নিতে না পারলে আমাদের খারাপ লাগতো। খারাপ যদিও লাগে। এটা কৃত্রিম ভাবে তৈরি হয়েছে, আমাদের চাহিদাটা মানে সিচুয়েশনের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে এটা বলা যায়। Okay. তো এটা একটা চিন্তার একটা ভুল, সেটা আমরা ঠিক করতে পারি। আচ্ছা, পরে আমরা দেখি একটা রিসার্চ কন্ডাক্ট করা হয়েছিল যে দুইটা গ্রুপে পার্টিসিপেন্টকে ভাগ করা হয়েছিল। পরে একটা গ্রুপকে ফুল জার কুকিজ দেওয়া হয়েছে, কুকিজ বা বিস্কুট যেটা বলেন। তারপরে আর আরেকটা গ্রুপকে দেওয়া হয়েছে শুধু এই যে এই দুইটা দুইটা বিস্কুট। হয়তো দুইজনের গ্রুপ ছিল, শিওর না, মানে ধরলাম দুইজনকে দুইটা করে দেওয়া হয়েছে, আর এখানে দুইজনকে এক বক্স দেওয়া হয়েছে বা এক জার দেওয়া হয়েছে। কিন্তু গবেষণায় দেখা গেছে যাদেরকে এক বক্স কুকি দেওয়া হয়েছে তারা কম্পারেটিভলি ওইটাকে টেস্ট কম বলছে। মানে কুকি বা বিস্কিট খাওয়ার হুম, পরে তারা ওইটাকে বলছে আমাদের এটা স্বাদটা একটু কম ছিল। আর যারা দুইটা পাইছিল, এক্সক্লুসিভলি দুইটা, তারা বলছিল যে আমাদের স্বাদটা বেশি ছিল। আর এই রিসার্চটা পরপর কয়েকবার চালানোর পরেও একই রেজাল্ট পাওয়া গেছে। না, এটা এটা একটা এটা আমরা স্কারসিটি ওয়াইজ। রিলেট করতে পারি। দেখবা বাসায় যখন হ্যাঁ রান্না, কোন একটা আইটেম রান্না কম হয়, প্রায় কিন্তু এই ক্লেমটা করে যে আজকে হ্যাঁ। রান্না কম হয়েছে তাই সবার মজা লাগছে। হ্যাঁ, আমি জানি না আচ্ছা, এটা তুমি কতটুকু ফেস করছো, বাট আমি না অনেক সময় হয়। এই জিনিসটা অনেক ঘন ঘন ফেস করি যে অল্প আইটেম রান্না হলে ওইটার টেস্টটা কেন যেন ভালো লাগে। মানে হয় কি, আমি যেটা এটা সাইন্টিফিক একটা চিন্তা আসলো মাথায়, যে কোনো খাবারই যখন একটু স্বাদের হয়, ঠিক আছে, হুম, তো ওইটা স্বাদটা বাড়তে বাড়তে, মানে তুমি যখন বেশি কনজিউম করো, ইকোনমিক্সের একটা থিওরি আছে, ইউটিলিটি কিন্তু কমে যায়, তখন আর তুমি হ্যাঁ বেশি খাইতে পারবে না। তো বেশি থাকলেও সেটার প্রতি তোমার আর আগ্রহ থাকে না। কিন্তু হ্যাঁ যখন তুমি অল্প খাওয়ার পরে ফুরায় যায়, তখন তোমার কিন্তু মানে আরেকটু ইচ্ছা লাগে যে আমি আরেকটু খাই। বাট ওইটা যখন পাবা না, তখন ওইটা স্বাদের মাত্রাটাও হয়তো বা বাড়ায় দেয়। মানে এটা হইতে হ্যাঁ পারে, আমি জানি না, জাস্ট এখন চিন্তা করলাম। হ্যাঁ, এটা হইতে পারে, আপনার কথা ঠিক আছে। বাট এখানে আচ্ছা আমরা এখানে লজিক্যালি চিন্তা করে আবার আমরা আমাদের কষ্টটাকে বুঝাতে পারি, যদি এই এররটা বুঝি, যেহেতু আমরা জানি, হুম, এখন একটু বুঝলাম যে এটা একটা সিস্টেমেটিক এরর আমাদের চিন্তার মধ্যে। সো হ্যাঁ এরপর থেকে আর কি কষ্ট না পাওয়া, যে হ্যাঁ, নিজেকে কনভিন্স করা এটা তো, আরে আমি তো ওই ট্র্যাপে পড়ে গেছি, সো এটা কষ্ট পাওয়ার কিছু নাই। বা এভাবে চিন্তা করব না, আমার অনেকগুলি আছে। আমি যখন খাবো তখন এটার টেস্টটা নিউট্রালি চিন্তা করার চেষ্টা করব যে আসলে এটা স্বাদের হচ্ছে মানে নাকি স্বাদ না, এটা নিউট্রালি চিন্তা হুম, করতে পারি। অনেকগুলি আছে দেখা আমার তো মানে আধিক্য আছে, এই কারণে টেস্ট কম লাগার কথা না। মানে হুম, যদি হেয়ার এন্ড নাও চিন্তা করি, বর্তমান সময় আমি এটা খাইতেছি, একটা একটা বাইট নিলাম, ওটার ভিতরে আমার কতটুকু স্বাদ লাগতেছে, ওটা চিন্তা করতে পারি। হ্যাঁ, এটা আচ্ছা, এটা বুঝতে পারছি তোমার কনসেপ্ট, এটাও একটা গুড আইডিয়া। হ্যাঁ, তারপরে ওটা আমরা আলোচনা করবো না, নতুন আচ্ছা, তোমার টপিক। এই চ্যাপ্টারটা হয়েছে স্কেরসিটি। আছে, আমি যেই জিনিসটার কথা বলতে চাইতেছি এটা প্রথমে, সেটা হচ্ছে ফলস কজালিটি। হ্যাঁ, না এটা এখানে স্লাইডটা নাই। তুমি আচ্ছা এটা অফ করে দাও, সমস্যা নেই। আমি আচ্ছা স্লাইড তো আজকে নাই। ওকে, আচ্ছা, তাহলে সমস্যা নেই, বলতে থাকেন যেগুলি তো আমরা ফলস মানে কজালিটি মনে আছে জিনিসটা যেগুলি। হইতেছে কি,
একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে একটা মানে ভুল কারণ, এটাকে বলা যায় মিথ্যা কারণ। আসলে কোন একটা ঘটনা ঘটছে তো সেটার পিছনের কারণটা কি সেটা প্রায় আমরা মিথ্যাভাবে আরোপ করি। আ হুম, সাধারণত মানে একটা এক্সাম্পল দিছিল, মানে এই জিনিসটা পরিলক্ষিত হয়েছিল যে স্টর্ক, স্টর্ক মানে কি? ওই যে ইসের মতো কি সারস বলে? পাখি, সারস পাখি, হ্যাঁ। বক বা জার্মানিতে একটা সারস। ঘটনা ঘটছিল ১৯০০ আম এটা কত সাল থেকে কত সাল? 65 থেকে 87। ৮৫, হ্যাঁ। এই সালটাতে দেখা গেছে যে স্টর্ক পাখি এবং মানে অনেক কমছে এবং সেই একই হারে সেইম হারে জনসংখ্যাও কমছে। জনসংখ্যাও কমছে। মানে চাইল্ড বার্থ রেটটা কমছে। হুম, সো ডেফিনিটলি এটা যদি কেউ কোরিলেশন টেস্ট করে এটা কোরিলেশন মানে পেয়ে যাবে। কিন্তু সমস্যা হুম, হইতেছে যে এই ২ টা ঘটনা কোইন্সিডেন্টলি ঘটতে পারে। এরকম না যে হ্যাঁ, ওই স্টর্কের সংখ্যা কমার কারণে বার্থ রেট কমছে। কিন্তু মানুষ প্রায় হ্যাঁ, অনেকে আমরা যেটা মানে করতে পারি যে এটা হইলে এই ঘটনাটা ঘটে। বাট এটা একটা হুম, ফলস কজালিটি। এবং আরো অনেকগুলো উদাহরণ দিছে। যেমন আম এই যে উকুনের একটা কথা বলছে। যে একটা মানে কোন একটা জায়গায় অঞ্চলে দেখা গেছে গবেষণা কইরা যে মাথা থেকে উকুন যদি বের হয়ে যায়, তখন মানুষ হুম, অসুস্থ হয়ে যায়। ঠিক হুম, আছে? কিন্তু ঘটনাটা অন্য ঘটনা ঘটতে পারে। মানি ঘটনাটা এরকম হইতে পারে যে যখন মানুষ অসুস্থ থাকে, যেমন জ্বর, জ্বর হলে কি হুম। হয়? মাথা গরম হয়ে শরীর যায়। গরম থাকে। হ্যাঁ? মাথা গরম থাকলে তো উকুন তো থাকতে পারবে না, সে চলে যাচ্ছে। তার মানে হ্যাঁ, এটা না যে উকুন চলে যাওয়ার কারণে অসুস্থ হচ্ছে। বরঞ্চ রাইট। উকুন মানে অসুস্থ হওয়ার কারণে তো উকুনটা হওয়ার চলে কারণে যাচ্ছে। ওপেন হচ্ছে। হ্যাঁ? তো হ্যাঁ, এরকম মিস ইন্টারপ্রেট করার একটা অ্যা এবং কি হইছে এরকম একটা ঘটনা ঘটছে। যে উকুন চলে গেছে তো তাইলে মানুষের মাথায় আবার উকুন আনা যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা সেই চিন্তা করতেছে। ও কারণ আচ্ছা। উকুন হ্যাঁ, হ্যাঁ, থাকলে যদি এটা সুস্থ ছিল। হয়ে যায়। সো সুস্থ হয়ে হ্যাঁ, হ্যাঁ, এটা একটা মানে দেখেন আবার যদি উকুন থাকতে পারে তাহলে কিন্তু সুস্থ হবে। এই ক্ষেত্রে যে মাথা গরম থাকে না, এই কারণে আমার হ্যাঁ, জ্বরও নাই বা অসুস্থতা আমার নাই। কিন্তু এটা হ্যাঁ, তো মানে কজেশন না, কোরিলেশন। কজেশন কজালিটি না। না। হ্যাঁ, তার মানে উকুন থাকাটা আমাকে সুস্থ রাখতেছে না। হ্যাঁ? না। এটা আমরা চিন্তা করে নিছি। আমরা আমরা চিন্তা করে নিছি। এরকম অনেকগুলো উদাহরণ দিছে। এম তো এজন্য আবার অনেকে বলে যে ২ টা উদাহরণ, মানে একটা কর্পোরেট লাইফ এরও সাথে কিছু উদাহরণ দিছে যে এম যেই কোম্পানিতে ধরো উ মহিলাদের সংখ্যা বেশি, হুম? হ্যাঁ, সেই কোম্পানির মানে অনেক মানে প্রফিটেবল হচ্ছে বা হাই প্রফিট হচ্ছে। তাদের গ্রোথ অনেক বেশি হচ্ছে। তো এই সবসময় যে এখন কেউ চিন্তা করে ও আচ্ছা আ মানি ওকে, উইমেনদের সংখ্যা যদি বেশি হয় তাহলে গ্রোথ যদি বাড়ে তাহলে আমরা উইমেন হায়ার করা শুরু করি। নট নেসেসারিলি, কারণ উইমেনদের সাথে কোম্পানির গ্রোথ এর কোনো আসলে সম্পর্ক নাই। বরঞ্চ মানে উল্টাভাবে রাইটার অন্যভাবে চিন্তা করাইতে বলতেছে যে হয়তোবা গ্রোথ বেশি, আমার অনেক স্কোপ বেশি, আমার কোম্পানি পারফর্ম করে ভালো, তাই আমি চাইলেই আ উইমেনদেরকে হায়ার করতে পারি। হ্যাঁ? সো নোশন যে মানে এ এখানে এই চ্যাপ্টারটার মূল কনসেপ্টটা হইতেছে এক্সাক্ট কজটা বের করা। আসলে ঘটনাটা ঘটতেছে কি? মানে উইমেন হুম, থাকা বা না থাকা ইটস নট ইম্পোর্টেন্ট। এর এখন যদি আবার উল্টাভাবে চিন্তা করে কেউ যে আচ্ছা কোম্পানি গ্রোথ হচ্ছে তাইলে আমরা মহিলাদেরকে সুযোগ দেই, পুরুষদেরকে সুযোগ না দেই। এই চিন্তাটাও মানে কি বলে? এ এ ওটাও ঠিক এরকম না। কিছু না। ওই ওটাও ক্ষেত্রে ঠিক না। না মহিলারা তো আর কম পারে এরকম ভাবে আমরা চিন্তা করব না। হ্যাঁ, ওই চিন্তা মানে না। হ্যাঁ, মানে অনেক কোম্পানি যখন স্কোপ থাকে, সাপোজ অন্যকে সুযোগ দেওয়ার একটা হুম, স্কোপ থাকে। যখন একটা কোম্পানি খুব বড় হয় তখন কিন্তু কাউকে সুযোগ দেওয়ার একটা স্কোপ থাকে। সো এইটা হ্যাঁ, কি ঘটনা? নাকি মানে কেউ যদি ওই ১ম রিজনটা চিন্তা করে, ও আচ্ছা এখানে উইমেনদের সংখ্যা বেশি, তাইলে আমরা এক কাজ করি। উইমেন হায়ার করি। তো এই ডিসিশন যদি কেউ নেয় সে কিন্তু ভুল করবে। তাই হ্যাঁ, না? হ্যাঁ, আ এখন আসলে কোম্পানির একটা গ্রোথ আসলে ডিপেন্ড করে ওই কর্মকর্তাদের পারফরম্যান্স, সেটা মহিলা হোক বা পুরুষ হোক, ইট ডাজন্ট ম্যাটার। তাই না? হুম, সো ওই দিকটাতে ফোকাস করতে হবে। শুধুমাত্র মানি একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল কে হায়ার করলেই যে কোম্পানির গ্রোথ বেড়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়টা। যেটা কজটা, এক্সাক্ট কজটা উপরে ফোকাস করা। ভুল একটা কজে হুম, যদি আমি বেস করে আমার রিজনিং টা করি, তখন দেখা গেছে আমার হিতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। তো তারপরে আরেকটা মনে হয় কনসেপ্ট ছিল যেমন যাদের বাসায় বই বেশি ছিল ওটা যদি আনেন আনতে পারেন।
মানে তাদের সন্তানদের রেজাল্ট ভালো হইতো। আচ্ছা, ওটা তো বই নাকি স্কুলের রেজাল্টের সাথে? ও, এটা এটা মানে অনেকগুলো কারণ দিয়ে, দাঁড়াও আমি বাসার যেমন। বাসার বই যাদের বেশি ছিল এটা স্কুলের রেজাল্ট ভালো হইতো আর কি। আচ্ছা। মানে প্যারেন্টসদের যদি বাসায় বই বেশি থাকতো তাহলে আমরা ধরে নিতাম, মানে রাইটার এটা বোঝাতে চাইছে একটা লজিক্যাল এরর হিসাবে, যে আমরা এভাবে চিন্তা করি যাদের যে বাসায় প্যারেন্টসদের বইয়ের সংখ্যা বেশি ওই বাচ্চারা বেশি মানে ভালো রেজাল্ট করে। হুম, আসলে হুম। এটা না, যাদের বাসায় বই বেশি তারা আগে থেকেই এটা সচেতন, মানে কিভাবে বাচ্চাদের পড়াশোনা করাইতে হবে, এবং তারা এ কারণে কেয়ার নেয় ভালো। তার ফলস্বরূপ আমাদের বাচ্চাদের রেজাল্ট ভালো হয়, আচ্ছা, আরেকটা বই উদাহরণ বেশির জন্য হচ্ছে, না। মানে যে ভালো একটা স্কুলের ছাত্ররা ভালো রেজাল্ট করে। হ্যাঁ, ওটা হ্যাঁ, সুইমার্স এটা বডি ইলিউশনে একটা ছিল প্রথম দিকে, এ এটা বইয়েরই। এটা আমাদের অনেকেই, মানে বাংলাদেশে অনেক কমন থাকে না যে হ্যাঁ, ধরো ভালো স্কুল, রাজকোত্তরা মডেল কলেজ বা নটরডেম কলেজ, সেখানে ঢুকতে পারলে রেজাল্ট ভালো করবে। মানে আসলে হ্যাঁ, ঘটনাটা কিন্তু অন্য ঘটে। আমরা সবাই জানি এটা মূলত ওইখানে সব ভালো স্টুডেন্টই যায়, সব বাছাই হ্যাঁ, বাছাই করে ভালো ভালো স্টুডেন্টকে নেয়, তো তাদের রেজাল্ট তো ভালো হবে। এখানে স্কুলের কি আসলে ই ফাংশন কতটুকু, সেটাও একটা চিন্তা করার ব্যাপার আছে। হ্যাঁ। ঠিক আছে, যেমন এরকম। আপনার ওই যে সে উদাহরণটা আনছিল হার্ভার্ডের। মানে হুম, হার্ভার্ডে ঢুকতে গেলে তো, হার্ভার্ড ইউনিভার্সিটিতে ঢুকতে গেলে তো একটা মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে যে রেজাল্ট, সেটা হুম। যারা অর্জন করে তারা তো অটোমেটিক একটা ফ্লোতেই থাকে পড়াশোনার। করতে তো থাকে। তাদের থেকে তো আর খারাপ রেজাল্ট মানে সচরাচর বের হয় না, আনলেস হ্যাঁ। তারা একটা অন্য কিছু চিন্তা করে। এই ক্ষেত্রে মানে ওটাকে একটা ইলিউশন দিয়ে চিন্তা করছে, যেমন সুইমার্স বডি ইলিউশন এই কথাটা বলছিল চ্যাপ্টারটার নাম। সুইমার্স বডি ইলিউশন কেন, মানে আমরা ভাবি যে প্র্যাকটিস করলেই মনে হয় মানুষ ভালো করতে পারবে, অন্তত সুইমিং এর ক্ষেত্রে যেটা বলছে। পরে দেখা গেছে না, আসলে যাদের ফিজিক্যাল কাঠামো ফর্মটা ভালো, ভালো, তারা ভালো হ্যাঁ, করে। তারা সুইমার হিসাবে অনেক ভালো করতে পারে। ইভেন যেমন যে বেসবল খেলার ভিতরে যারা হুম, লম্বা বেশি তারা ভালো করতে পারে, বেসবল না সরি বাস্কেটবল। বাস্কেটবল। আবার তোমার এই হ্যাঁ, যে বিউটি ইন্ডাস্ট্রি তো মানে চরম একটা আহ, ইয়ে আছে না, যে ওই মেকআপ দিয়ে বা হ্যাঁ, ক্রিম দিয়ে সুন্দর হয়ে যায়, কিন্তু সবসময় ওটা অ্যাড গুলো মূলত কারা করে? যারা দেখা গেছে ফেয়ার অলরেডি, মানুষরা করে। হ্যাঁ অলরেডি তারা ফেয়ার, অলরেডি তারা দেখতে সুন্দর, তারাই ওই হুম। ক্রিমটা ইউজ করতেছে। হ্যাঁ, কালো মানুষ আসলে ক্রিম ইউজ করে সুন্দর হয়েছে, এটা খুবই রেয়ার ঘটনা। সেটাই। আচ্ছা, এনিওয়েজ, মানে এটাই হয়তো আমরা বুঝতে পারতেছি চ্যাপ্টারের মূল কনসেপ্টটা। সো মানে আমাদের কালো সাদাতে সমস্যা নাই, সমস্যা হচ্ছে মানে সৌন্দর্য ফলস যার যার পজিশন, কাছে, হ্যাঁ, এবং হ্যাঁ ওটাই, মানে ফলস ফল কজেশন দেওয়া যাবে না। পজিশনের উপরে বেস করে ডিসিশন মেক করা যাবে না। হ্যাঁ, অন্তত নিজের ক্ষেত্রে না নেওয়াই ভালো। আমরা অনেক সময় মানে অন্যের জন্য হয়তো চিন্তা করতে পারি না, নিজের অন্তত ডিসিশন গুলি ভালো মতো নেওয়ার জন্য এটা যাতে না করি আমরা। নিজের ভালো তো বলে পাগল হুম। হয়ে বুঝে এই কারণে। আচ্ছা আমরা পরের আচ্ছা আমাদের তো, এবার তোমার আপনার তোমার নাই একটা না? কনসেপ্ট ইয়ে করো না। আচ্ছা তাহলে আমার স্লাইডে যাই পরের চ্যাপ্টার থেকে। পরের চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশন রিজনিং, যেটা ইন্ডাকশন আর ডিডাকশন দুই ধরনের রিজনিং আছে লজিকের ক্ষেত্রে। বা ইন্ডাকটিভ রিজনিং জিনিসটা কি, এটাকে আমরা যদি এভাবে দেখি, আরো দেওয়া আছে অবজারভেশন করে প্রথমে, পরে অ্যানালাইসিস করে, পরে থিওরি দেয়। আমি যদি একটু ব্যাকে যাই, মানে ব্যাক বলতে এটাকে উল্টায় চিন্তা করি, ডিডাকশন থিঙ্কিংটা কি, তাহলে ইন্ডাকশনটা বুঝতে পারবো। ডিডাকশনটা হচ্ছে প্রথমে থিওরি থাকে, পরে অ্যানালাইসিস, পরে অবজারভেশন, এই জাতীয়। তাহলে আমার থিওরিটা কি, আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন মানুষ মরণশীল, এটা তো একটা প্রতিষ্ঠিত থিওরি বা ফ্যাক্টই বলতে পারি। হুম, এখন এই যে মানুষ যে মরণশীল, এখন আমরা চিন্তা করি যদি এরকম করি, যে আমি একজন মানুষ, আমার কথাই বলি, আমি একজন মানুষ, তাহলে আমিও মরণশীল। তাহলে আমি অবজারভেশনে পাইলাম আমিও মরণশীল। প্রথম কোন থিওরি থেকে? একটা প্রতিষ্ঠিত থিওরি থেকে, হুম, ডিডাকটিভ রিজনিং। এটার বিপরীতটা এটা হয় অবজারভেশন থিওরি, অবজারভেশন পরে অ্যানালাইসিস, পরে আমরা একটা থিওরি দিই। যেমন আমরা যদি পরের স্লাইডটাই দেখি তাহলে দেখতে পারবো, একটা ফার্মারের একটা হাঁস ছিল। সেই হাঁসটাকে এসে প্রথমে খাওয়া দাওয়া করাইতো, মানে খাবার দিত। হাঁসটা প্রথমে অবাক হয়ে যেত যে কেন আমাকে এত খাওয়াইতেছে। পরে সে এটা রেজিস্ট করতো আর কি, বা একটু স্কেপটিক থাকতো। পরে হুম, কিছু কয়েক মাস যাওয়ার পরে ওই হাঁসটা শিওর হয়ে গেছে যে ওই ফার্মারের মানে ভিতরে একটা সৎ চিন্তা আছে, সে হাঁসটাকে সব সময় খাওয়াবে। হুম, মানে তার ভিতরে ভালো একটা, মানে সে হাঁসটাকে ভালোবাসে এক কথায়। পরে দেখা গেছে যে না, ওই যে ক্রিসমাস ডে এর সময় সেই হাঁসটাকে স্লটার করে দিছে, মানে জবাই করে দিছে। মানে সে কিন্তু প্রথমে অবজারভেশন করছিল যে আমাকে খাওয়ায় ভালো, অ্যানালাইসিস করে সে সিদ্ধান্ত বা থিওরিতে গেছে যে সে
মানে আমাকে মারবে না বা আমার জন্য তার ভালো একটা চিন্তা আছে, কিন্তু দেখা গেছে না আসলে এটার বিপরীত হয়েছে। মানে তার অবজারভেশনটা ছিল তো লিমিটেড। এই কারণে এই ক্ষেত্রে আমরা এই চিন্তাটা করতে পারি যে আমরা হুট করে যদি একটা অনেকগুলি অবজারভেশনই করি, একটা না শুধু, অনেকগুলি অবজারভেশন করার পরেও আমরা থিওরিতে হয়তো মানে স্টিক থাকবো না, থিওরি রাখতে পারি কিন্তু সবসময় স্টিক থাকা ঠিক হবে না, যে এটা সবসময় হবে। হ্যাঁ, কারণ থিওরি হ্যাঁ টেস্ট করতে গেলে অনেক সময় তো ইয়ে হয় যে এই কনসেপ্টটা থেকে যেমন ধরো মার্কেটার্সরা, হ্যাঁ তারা কিন্তু এই তুমি যে ঘটনাটা দিলে এটার সাথে মার্কেটিং এর কিছু ঘটনার এটা রিলেট করতে পারতেছি। মার্কেটিং এ অনেক সময় ফ্রি ক্যাম্পেইন করে না, হ্যাঁ তো এই ফ্রি ক্যাম্পেইন করে ইলিউশনটা ক্রিয়েট করে, মানে প্রোডাক্টের প্রতি আমাদের একটা বিশ্বস্ততা তৈরি করে ফেলে, মানে এটা ট্র্যাপ হয়ে যায় আর কি। ভালো হোক মন্দ হোক, কোনো ভালো প্রোডাক্ট হলে তো ডেফিনেটলি ভালো, বাট ব্যাক ভালো প্রোডাক্ট হওয়ার চাইতে বড় কথা হইতেছে ওই আমাদেরকে ভুল থিওরির উপরে বিশ্বাস করানোর একটা চেষ্টা থাকে এটা, এবং প্রতিষ্ঠিত এটা আবার থিওরি দ্বারা প্রমাণিত হয়েছে, ঠিক আছে, যে এই বা এটা এটা একটা ভালো জিনিস। ধরো ওই যে ক্রিমের কথাই বললাম, হ্যাঁ এই ক্রিম ভালো জিনিসটা বলতে 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 মানুষের ভিতরে মনে হয় চিন্তায় ঢুকে যায় যে আচ্ছা এটা এটা ভালো জিনিস, মানে অবজারভেশন। তারপরে দেখা গেছে সেই অবজারভেশন করতেছে যে আচ্ছা আমি তো অ্যাডভার্টাইজে দেখছি এরকম, তারপরে আমার আশেপাশে কেউ মানুষ আছে কিনা, সে যদি অবজারভেশন করে ও আচ্ছা কিছু তার আশেপাশে মানুষ আছে তারা ওই দিছে ক্রিম এবং ফর্সা হইছে, কিন্তু অবজারভেশন করতে গিয়ে আসলে অনেক সময় ভুল অবজারভেশন করা হয়। ওই দেখা গেছে এদের মধ্যে যারা তুলনামূলকভাবে ফেয়ার তাদের মোটামুটি রংটা চেঞ্জ অত তো হয় না, বাট একটা তো সাটেল চেঞ্জ হয়, সেটা উপরে চিন্তা করতে পারে ও আচ্ছা তাহলে এটা এইভাবে মানে কাজ করতেছে, হ্যাঁ তখন সে ওইটা হয়তো বিশ্বাসও করে ফেলতে পারে। এই বিশ্বাস করাগুলা মানে একটু কেয়ারফুল থাকা উচিত, একদম থিওরি তৈরি হ্যাঁ করে। মানে আমরা থিওরি বানায় নিতে পারি, তবে এটাকে মানে সবসময় বিশ্বাস করবো না, এটাই আর কি বলছে। ওটাকে টেস্ট করব হয়তো, মানে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এটা টেস্ট করে দেখবো যতটুকু সম্ভব। তারপরের স্লাইডটায় ছিল যেমন আমরা এই বিশ্বাসগুলিও করি যে মানে যদিও রিস্ক থাকে, এই বিশ্বাসগুলি করি যে আমরা একটা প্লেনে উঠবো, অ্যারোডাইনামিক ল সব সময় ঠিকভাবেই কাজ করবে, অথবা প্লেনটা ক্র্যাশ করবে না, অথবা হ্যাঁ কোনো সমস্যা হবে না। আমরা এটাও ইমাজিন করি রাস্তায় বের হওয়ার সময়, বা আমরা একটা মানে কনফিডেন্স নিয়ে থাকি যে আমরা বিটেন আপ হব না রাস্তায় র্যান্ডমলি। তারপরে আমরা সব সময় এটা এটা চিন্তা করি যে আমরা কালকেও বাঁচবো, যদিও কালকে বাঁচার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই চিন্তাগুলি আমরা মানে এটাকে এখন আমি যদি বলি যে ভুল চিন্তা, আসলে কিন্তু ঠিক হবে না। এটা আমরা মানে চিন্তাটাই করি না অনেক সময়। এটার কথা বলা হয়েছে যেমন কালকে যে আমি বাঁচবো, অথবা কি বলে আমার মানে আমার কোনো সমস্যা হবে না, রাস্তা পারাপারের ক্ষেত্রে হোক বা যে কোনো ভাবে হোক আমার কোনো সমস্যা হবে না। এই কারণে কি করি আমরা ওইটার জন্য কেয়ারফুল বেশি একটা থাকি না। এই কেয়ারফুলনেসটা যাতে আমাদের থাকে এটাই মুখ্য বিষয় মনে করি। তারপরে যেমন একটু ছিল যে কোনো কিছু শিওর না, এই হিসাবে একটা স্যাটারিক্যালি বা মানে কমেডিক্যালি একটা কোট মানে উক্তি করছিল যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, সে নাথিং ইজ সার্টেন বাট ডেথ এন্ড ট্যাক্সেস, মানে মৃত্যু আর ট্যাক্স ছাড়া কোনো কিছুই সার্টেন না, নিশ্চিত না। মানে আপনি মারা যাবেন এটা একটা সত্য জিনিস, আর প্রত্যেক মাসে মাসে টাকা থেকে ট্যাক্স দিতে হবে এটা সত্য জিনিস। অবশ্য এটা আমাদের দেশে যদি অ্যাপ্লিকেবল না, আমরা ট্যাক্স ছাড়া বাইতে যাই, বাট ডেভেলপড নেশন গুলোতে কেউ ইনকাম করবে আর ট্যাক্স দিবে না সেটা তো অসম্ভব মোটামুটি। হ্যাঁ যদিও বাংলাদেশে এখন সরকারি চাকরি যারা করে তাদের থেকে ডিডাক্ট করে নেয়, এটা এখন বেসরকারি যারা এখনো দেয় না, মনে করি যেহেতু ডিজিটাল ওয়েতে এখন সবকিছু মানে ট্রেস করা ইজি হয়ে গেছে, হয়তো সামনে এটা কম্পেনসেশন সহ এটা নিতে পারে। হ্যাঁ বেসরকারি যেগুলা মানে বড় বড় কোম্পানি যারা আছে একদম রেগুলার ফর্মাল প্রসিডিউর মেনটেন করে তাদেরও ট্যাক্স অলরেডি ইয়া, ছোট ছোট কোম্পানি যেগুলো এক্সিস্ট করে কি করে না মোটামুটি স্টার্টআপ ধরনের, সেগুলোতে হয়তো বা ট্যাক্স ফাঁকিদের অনেক স্কোপ আছে। এনিওয়েজ বাট মজা লাগছে আর কি, ইয়াটা খুব সুন্দর, মানে ডেথের সাথে ট্যাক্সটাকে নিয়ে আসছে, নাথিং ইজ সার্টেন বাট ডেথ এন্ড ট্যাক্সেস।
হ্যাঁ, তারপরে যেমন এখানে বলা হয়েছে যে আমরা অ্যাজিউম করে নেই আওয়ার এক্সিস্টেন্স, এখন পর্যন্ত আমরা যে বেঁচে আছি এটা যেহেতু আমরা অনেক ইভলিউশনের যে থিওরি, এটা অনেকে বলে যে আমরা অনেক মানে কি বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে আমরা সার্ভাইভ করে এই পর্যন্ত আসছি, এখন এই কারণে আমরা সামনেও সার্ভাইভ করতে পারবো, এটা একটা ভুল চিন্তা। মানে যেহেতু আমরা এই পর্যন্ত সার্ভাইভ করছি এর মানে আমরা পরেও সার্ভাইভ করব, যে মানুষের প্রজন্ম সামনে আরো ভালো থাকবে, অর্থাৎ মানুষের প্রজন্মটা অন্য কোনো প্রাণী বা অন্য কোনো কি বলে স্পিসিসের দ্বারা এটা আক্রান্ত হবে না, এটা আমরা চিন্তা করে নেই, কিন্তু আসলে এটাই একটা মানে ভুল চিন্তার ভিতরে আছে। হ্যাঁ, যে কোনো কিছু তো হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ সেটাই। আনপ্রেডিক্টেবল। ডাইনোসরই আচ্ছা তো তাহলে আমরা, হ্যাঁ অনেক শক্তিশালী। এরপরে তাহলে, হ্যাঁ হ্যাঁ সেটাই অনেক শক্তিশালী ছিল। আমার এটা টপিক আলোচনা শেষ, এখন আপনারটা। আচ্ছা, ওই তাহলে আমি যেই টপিকটা এখন বলবো সেটা হচ্ছে ওই ফোরকাস্ট ইলিউশন, মানে ফলস প্রফেটস। হ্যাঁ, মানে আমাদের মধ্যে একটা ইয়ে আছে, আমি তো চেষ্টা করি যে প্রায় সময় প্রেডিকশন করি আমরা প্রায়, মানে যেটা হয় যে 2025 সালের ভিতরে হয়তোবা বাংলাদেশ উন্নত একটা দেশ হয়ে যাবে, এটা একটা প্রেডিকশন হতে পারে। বা 2030 সালের ভিতরে পৃথিবীর অর্ধেক পানির নিচে চলে যাবে। মানে আমি একটু বাড়াই বলতেছি, অনেক ধরনের প্রেডিকশন আছে, যেমন এখানে কিছু প্রেডিকশন কথা বলি যে ইউরো কোলাপস, লো কস্ট স্পেস ফ্লাইটস বাই 2025, 2025 সালের ভিতরে স্পেস ফ্লাইট তৈরি হবে এবং লো কস্টে। লো কস্ট। হ্যাঁ, স্পেস ফ্লাইট তো 2025 পার হয়ে গেছে, এখন তো কিছু হয়নি, এটা কিন্তু অনেক আগের লেখা বই, তাই না? সো এটা একটা প্রেডিকশন। তো এরকম অনেক প্রেডিকশনই আমরা করি। হ্যাঁ, যে এখন সবচেয়ে কথা হচ্ছে প্রেডিকশন গুলা সত্য হয় না, অনেকগুলা প্রেডিকশন সত্য হয় না, কিন্তু কিন্তু এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হয়েছে, যদি কোনো প্রেডিকশন সত্য হয়ে যায় তখন তার আবার খুব সুনাম চালু হয়ে যায়। ধরো কোনো এক রিসার্চার 10 বছর আগে আজকের ব্যাপারে প্রেডিকশন করছিল, সেটা কিন্তু অনেক হাইলাইটেড হয়, আরে এটা তো উনি আগে বলছিল। অথচ অথচ এরকম হাজার হাজার প্রেডিকশন প্রতিনিয়ত হচ্ছে, হ্যাঁ, যেগুলা বাস্তবে প্রতিফলন হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, ঠিক আছে? তাইলে এখানে একটা কনসেপ্টের ব্যাপার আছে যে একটা মানুষের প্রেডিকশন যদি রাইটও হয় সেটা নিয়ে ওভারওয়েলম কিছু নেই, এগুলা এখানে একটা কনসেপ্ট দিছিল, মানে এখানে আমার একটা কনসেপ্ট ভালো লাগছিল, যেমন র্যান্ডমলি যদি একটা চুজ করা হয় যে এটার ভবিষ্যৎ কি, র্যান্ডম একটা মেশিন যে রেজাল্ট দিবে এর চেয়ে খুব বেশি একটা ভালো রেজাল্ট দিতে পারবে না যে ট্রেন্ড ইকোনমিস্ট অথবা বলেন হ্যাঁ ইকোনমিস্টই তো ধরতে পারি, বা বিজনেস অ্যানালিস্ট, সে কিন্তু কোনো প্রেডিকশন এর চেয়ে খুব বেশি ভালো দিতে পারবে না, হয়তো 2-3% ভালো দিতে পারবে, কারণ ফিউচার প্রেডিক্ট করা এত সহজ না। এত সহজ না, অনেক ঘটনাই ঘটে। কারণ ওই 2008-এর একটা তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা যদি বলি, ব্যাক ইন দ্যাট টাইম 2006-07 কেউ চিন্তা করে নাই 2008 সালে পুরো ধস নামবে ফাইন্যান্সিয়াল মার্কেটে, এটা কেউ চিন্তাও করে নাই, বাট এটা হয়েছে, কারণ অনেক কমপ্লেক্স একটা ফেনোমেনা। মানে এটাই বলতে চাইতেছে রাইটার যে মানে কিছু কিছু ফাইন্যান্সের ব্যাপার, ইকোনমিক্স রিলেটেড ব্যাপার, ওয়েদার ক্লাইমেটের ব্যাপার, এগুলো নিয়ে আসলে প্রেডিকশন করা ইটস ভেরি টাফ। কিন্তু সমস্যা হইতেছে এই প্রেডিকশন গুলো কিন্তু আমরা কনজিউম করি, এটা হচ্ছে প্রবলেম। অনেকে কনজিউম করি, ওইটা নিয়ে চিন্তা করি, ওইটা নিয়ে টেনশন করি, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, হ্যাঁ, এবং সেটা আবার দৈনন্দিন জীবনে ইম্প্যাক্ট ফেলে। সো এই চ্যাপ্টারের মূল কনসেপ্টটা হইতেছে যে হ্যাঁ, এইরকম ফলস প্রফেসির উপরে রিলাই করে ইউ ক্যান নট লুজ মানে ইউর কি বলে ডেইলি অ্যাক্টিভিটি, ইউ ক্যান নট লুজ গ্র্যাব অন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি কেউ চিন্তা করে এরকম একটা ঘটনা ঘটছে, আমার রিয়েল লাইফের একটা ঘটনা বলি। একবার আমি মনে হয় 6-7-এ পড়ি, হয়তো বা 6-7-এ মোস্ট প্রবাবলি, ওইটা 2001-2 এই সময়ে আমাদের সময় একটা প্রেডিকশন হয়েছিল। আপনি কিন্তু আপনার বয়স দিয়ে দিচ্ছেন মানুষের কাছে। আচ্ছা, ওটা নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার, নো প্রবলেম। হ্যাঁ, ওই সময়টাতে একটা প্রেডিকশন হয়েছিল, মানে তখন আমি গ্রাম থেকে টঙ্গী আসছি, আর আমার টঙ্গী ভালো লাগতো না, শহর এলাকা ভালো লাগতো না, গ্রামটাকে মিস করতাম। ওই সময় একটা প্রেডিকশন করলো কেউ একজন যে আগামী এত তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি শুনছিলাম। হ্যাঁ, আই টুক ইট ভেরি সিরিয়াসলি। যে এটা 2011-এর দিকে না? না, এটা ছিল
ও তখন আমি আচ্ছা, অনেক তাহলে ছোট। 11 দিকে একটা 2011-তে তো তখন আমি কলেজ শেষ করে আরেকটু বড়। ইউনিভার্সিটি লাইফ। হুম, তো তখন আমি এই এবং মনে পড়ছে তখন বাংলাদেশ কোন একটা জিনিস জিতছিল, আইসিসি কাপ নাকি কি যেন একটা, যাই হোক এনিওয়েজ। আচ্ছা। তো এখন আমি আমার চিন্তা হইতেছে প্রেডিকশন আমি নিয়ে নিছি সত্য হিসেবে, হ্যাঁ, এবং আমি টঙ্গীতে মরবো না, আমি মরবো হচ্ছে ও গ্রামে গিয়ে। ঠিক আছে, এই জন্য বাসার মানুষে কনভিন্স করে, আমার মারে কনভিন্স করে আমি ওই দিন গ্রামে গেছি। তার আগের দিন সকালে যে যদি পৃথিবী ধ্বংস হয় আমি গ্রামে মরবো, কিন্তু টঙ্গীতে মারা যাবে না। ওই দিন না বাংলাদেশ খুব ভালো লাগলো। মানে হ্যাঁ আপনি এই থিওরিটা খুব ভালো বিশ্বাস করছিলেন। আমরা মানে ছোটবেলায় তো ওইভাবে চিন্তা করতে একটু কষ্ট আছে। ওই ক্ষেত্রে বলা যায় যে আমরা মানে ছোটদেরও এটা শিখাইতে পারি চাইলে, যে জিনিসটা কিভাবে হয়। ফলস প্রেডিকশন মানে একটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা আসলে কিভাবে হইতে পারে? না, ওই সময় আতঙ্কের মাথায় তো এই চিন্তা মাত্রাটা, আসে না। আতঙ্কের মাত্রাটা তাহলে কোন লেভেলে গেছে চিন্তা করো। হ্যাঁ, না সেটাই। এটা 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 তো ডেফিনেটলি অনেকে হাসবে, বাট ওটা আমার কাছে সিরিয়াস ব্যাপার ছিল ওই সময় ওই এজে। হ্যাঁ। বাট আমি টকিং অ্যাবাউট অ্যাডাল্ট ম্যাচিউরড পিপল। হুম, আমরা এরকম সিভিয়ার না গেলেও আমরা কিন্তু টেনশন করি অনেক সময়। হুম, হ্যাঁ, মানে অনেক ফলস প্রফেসি নিয়ে, হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ আমাদের কি হবে, ট্যাক্স বাইরে যেতেছে, এটা হইতেছে ওইটা হইতেছে, অনেক সমস্যা হয় নিয়ে আমাদের দৈনন্দিন জীবনটাকে নষ্ট করি। আমাদের কথা হচ্ছে ওইটার উপর এত ফোকাস না থাকাটাই ভালো। এটা হচ্ছে মানে আমি যেটা বুঝছি আর কি, কনসেপ্টটা রাইটার হয়তো বা দিতে চাইতেছে এই লজিক্যাল এরর থেকে বের হয়ে আসার জন্য। হ্যাঁ, এই তো মোটামুটি এই টপিকটা এটাই ছিল। হ্যাঁ, আর এটার নামটা যেন কি ছিল? ফলস ফলস, প্রফেটস। হ্যাঁ ফলস মানে প্রফেটস, এখানে আমরা মানে প্রফেট ফোরকাস্ট বলতে ইলিউশন বোঝাইছে যে বলে, ভবিষ্যৎবাণী করে। হ্যাঁ ফোরকাস্ট ইলিউশন। হ্যাঁ, আর প্রফেট শব্দটাও আসছে মূলত যে ফরকাস্ট করে এইসব মানে ওটা থেকে, যে যে ভবিষ্যৎবাণী করতে পারে তারে প্রফেট বলে। প্রফেসি আমরা একটা শব্দ জানি ইংলিশে, প্রফেসি মানে হলো ভবিষ্যৎবাণী করা। আর প্রফেটের কাজটা ভবিষ্যৎবাণী করা, যেটা আল্লাহর থেকে প্রাপ্ত। না ওটা তো তারা ডিভাইন, মানে এটা ডিভাইন ডিভাইন, সাথে হ্যাঁ, কানেক্টেড না, বাট ওটার সাথে ওরা কানেক্ট। ডিভিনিটি কানেক্টেড আছে ওই জায়গায়, হ্যাঁ। আর এখানে মূলত ওটা জেনারেল আর্থলি সার্কামস্ট্যান্সেস নিয়ে। হুম আচ্ছা, যদি আমরা পরের এটা দেখি, উম, মানে আমার স্লাইডটা একটু দেখি। এটার নাম হচ্ছে লস অ্যাভার্সন। চ্যাপ্টার নাম্বার 32 এর ভিতরে ছিল যে আমরা কোনো একটা জিনিসের লসকে, একই পরিমাণ লসকে সবসময় প্রায়োরিটি বেশি দেই, ওটার ভারটা অনেক বেশি থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর গেইনটা ওই একই পরিমাণ গেইনটা আমরা প্রায়োরিটি কম পাই। মানে কম পাই বলতে কি, আমাদের ফিলিং এর ভিতরে এটা কম কাজ করে। যেমন এখানে $100 একটা নোট দেখতেছেন আপনারা, ইউএসডি। এখন এটা যদি কারো হারায় যায়, সে যতটুক মানে কি বলে এটাকে, ওটা থেকে যতটুকু কষ্ট পাবে, আর 100 টাকাই বা $100 যদি তাকে দেওয়া হয়, সে ওই পরিমাণ কিন্তু আনন্দ পাবে না। মানে কষ্টটার পরিমাণ আনন্দের পরিমাণের চেয়ে বেশি। হুম এটাই লস অ্যাভার্সন। এটা মূলত আমি বলবো যে এটা কিন্তু কোনো এরর বা বায়াসনেস না আমাদের ভিতরের। মানে একটা জিনিস হলো, এটা আমাদের মানে সাইকোলজি এভাবে কাজ করে, আমরা কষ্টটাকে বেশি মনে রাখি। যেমন আপনার অনেক বাট ফ্রেন্ড থাকতে পারে এখানে তো, যারা ধরেন, এখানে তো ট্রেন্ড করার একটা জায়গা আছে না, মানে আমাদের, যেমন মানে আমরা অনেকেই এভাবে হ্যাঁ চিন্তা ট্রেন করি। করতে পারি। হ্যাঁ, ট্রেন্ড করে আমাদের তো আসলে ওই জায়গা থেকে বের হওয়া উচিত, কারণ এটা তো লজিক্যালি হ্যাঁ, সেম জিনিস না, মানে একই রকম আনন্দিত হওয়া উচিত ছিল, বা কষ্ট অত বেশি পাওয়া উচিত ছিল না। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের মানে এটা ঠিক আছে কথা। তবে আমাদের সাইকোলজিটা এইভাবে কাজ করে, যদি আমরা ধরেন কাউকে ভালো 10টা কথা বলি আর একটা খারাপ কথা বলি, তাহলে কিন্তু মানে এটা কি বলে ইউনিভার্সাল একটা ট্রুথ। না ট্রু, 10টা কথার চেয়ে একটা অ্যাডমিট, কথা একটা বেশি ওটা ওয়ে করে, বা ওটার ওয়েটটা এটা একটা ট্রু। কথা খারাপ কথার ওয়েট বেশি। এই কারণে তো এখন এটাকে ঝগড়াগুলা, আমরা ঝগড়াগুলা লাগে মানুষের সাথে মানুষের। ওই যে সাপোজ একটা বন্ধু, দুইটা বন্ধু তাকে অনেক হ্যাঁ, হেল্প করছে, অনেক হেল্প করছে, কিন্তু হয়তো দেখা গেছে একদিন আহ, মানে রাগান্বিত অবস্থায় সে একটা বকা দিয়ে দিছে। ওই হুম, বকাটারে কিন্তু আমরা এত পার্সোনালি নিয়ে নেই, সে যে হুম, আমাকে এত এত ভালো সময় পর দিল, আমার সাথে গল্প করলো, আমার সাথে হাঁটলো, আমার সাথে হ্যাঁ ভালো টাইম স্পেন্ড করলো, কিন্তু ওই 10 10 সেকেন্ডের একটা ব্যবহার, সেটার কারণে সম্পর্ক অনেক সময় নষ্ট পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা ওই অথবা যদি বাকি ধরেন সম্পর্ক নষ্ট নাও হয়, আমরা লজিক্যালিও যদি চিন্তা করে দেখি, আমরা কিন্তু মানে যেরকম আমরা ওইটা ধরেন আরো একটা আরো নেগেটিভলি নেই। সম্পর্ক ছিল, হ্যাঁ,
আমরা আরো নেগেটিভলি নেই, এটা এক কথা ঠিক আছে, কিন্তু আমরা যদি ওটার কি বলে একটু অ্যানালাইসিসও করি, নিউট্রালি থাকার চিন্তা করি, তাহলেও দেখা যাবে যে এটার ওয়েটটা কিন্তু বেশি। কারণ খারাপ আচরণ সব সময়, একটা খারাপ আচরণ 10টার চেয়ে অনেক অনেক বেশি ক্ষেত্রে 10টা নেগেটিভ ভালো ইম্প্যাক্ট। আচরণের চেয়েও নেগেটিভলি ইম্প্যাক্ট করে। এটা আমাদের সাইকোলজি এবং ইনগ্রেইনড একটা নেচার আমাদের। এটাকে আমরা হয়তো চেঞ্জ মানে কিভাবে করতে পারবো জানি না, মানে না, এটা অন্যান্য অনেক চিন্তা আছে। হ্যাঁ, এখানে এখানে দুইটা ওয়ে আছে। যেমন তুমি হয়তো বা তোমার ইনস্ট্যান্ট খারাপ লাগাটারে থামাইতে পারবে না সাইকোলজিক্যালি ওয়্যার্ড হ্যাঁ হওয়ার কারণে, কিন্তু লং টার্ম ডিসিশন মেকিং এ সেটার ইম্প্যাক্ট না ফালাইতে দেওয়া যায়, এটা আর কি আমার কাছে মনে হ্যাঁ হয়। ফর ইনস্ট্যান্স, তোমার ইনস্টিংক্ট একটা খারাপ লাগা শুরু হয়ে গেল, ওই ঘটনাটাকে হুম, বললাম, বন্ধু একটা কোনো কারণে বন্ধু একটা তোমাকে ঝাড়ি দিল, তোমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল ইনস্ট্যান্টলি, সেটা আমরা ওইভাবেই বিল্ট আপ। কিন্তু এটার ইম্প্যাক্টটা আমি রিলেশনশিপে কতটুকু ফালাবো কি ফালাবো না, সেটা আবার আমার উপরে নিয়ন্ত্রণ করে, যে এটাকে ধইরা হ্যাঁ রাইখা গুড ফিলিংটাকে বাড়ানো উচিত, নাকি এই লজিক্যাল চিন্তাটা করা উচিত, ও আসলে আমি তো আমার এইভাবে রিয়েক্ট করা আসলে উচিত না এটার কারণে। হুম, কারণ আমার ওই ওই যখন ওই ভাবনাগুলো নিয়ে আসবো যে আমি তো আর তার সাথে 9টা সময় ভালো কাটাইছি, একটা সময় খারাপের কারণে, হ্যাঁ, এটাকে আমি সম্পর্কের অবনতির দিকে কেন নিব? লেটস ফরগেট অ্যাবাউট হ্যাঁ ইট। হ্যাঁ এই চিন্তাটা করতে পারলে ডেফিনেটলি আমাদের ভালো আউটকাম আসবে। আর যদি না করতে হ্যাঁ, পারি তাহলে তো এটা মানে এটা তো খুবই ভালো একটা গুণ হবে। মানে আমি মনে করি সততা যতটুক না মানে মানুষ কষ্ট বেশি সততা অর্জন করা, এর চেয়েও বেশি কষ্ট আপনি যেটা বললেন, একজন আপনার সাথে 10টা ভালো বললো, একটা খারাপ বললো, তারে সমানভাবে ট্রিট করা। যে একটারে 10% হিসাবে ধরলাম, আর বাকি 90% তার সাথে এখন হ্যাঁ, এটা আমি অনেক ভালো চ্যালেঞ্জ। আচরণ করব। এটা চ্যালেঞ্জিং সৎ থাকার চেয়ে বেশি। আমি এই কারণে বললাম যে এটা হিউম্যানলি মানে এটা একটা হিউম্যান নেচার হিসেবে, একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে আমরা ধরে নিতে পারি যে আমরা খারাপ আচরণটা হয়তো তাহলে করব না, বা করলে আমাদেরকে ওইভাবে ট্রিট করা হবে। এটাই মানে আমি যতটুকু বুঝতে পারতেছি, এটা এরর এই এটা কারণে আমি এটা বলতে চাই না। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমি তোমার সাথে পরবর্তী একটা আলোচনা করবো না, একটু ডিপ কোয়েশ্চেন হিসাব করছে, যদিও এটা আমরা এই হ্যাঁ ইসের পরে সুযোগ হইলে আলোচনা করবো না। হ্যাঁ, এনিওয়েজ, এটাকে বলে লস অ্যাভারশন এই বিষয়টা। কনসেপ্টটা মানে ভালো, আমরা হ্যাঁ, এটা ভালো আমরা লাগছে। সবসময় লস অ্যাভারশন করতে চাই, মানে আমাদের যেমন একটা বিষয় লস যদি করতে চাই বলি না আর কি, সোজা কথা, লসকে হ্যাঁ এড়াইতে চাই। আহ, ওটা কিভাবে চিন্তা করা যায়, আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন এখানে হয়তো আছে, হ্যাঁ, যেমন আপনার উম, এখানে যে কতগুলি আছে, আমি দেখা একটু স্লাইডটা। ধরেন আপনার মানে ছেলে বা মেয়ে আপনার আপেল খাইতে চায় না। এখন তারে যদি বলেন আপেল খাও, আপেল খাও, আপেল খেলে এটা হবে, ভালো হবে, সে ভালোটা নিতে চায় না। তারে যদি বলেন যে না, আপেল যদি না খাও তুমি, তাহলে কিন্তু এই যে এটা এই এনার্জিটা পাইবা না, এই প্রোটিনটা পাইবা না, আর এটার কারণে তোমার ওই এই ক্ষতি হবে, তাহলে কিন্তু সে খাইতে চাবে। কারণ হলো সে লসটা চায় না, বেনিফিট তার যদি বোঝানো যায়, সে কিন্তু বেনিফিট নাও নিতে পারে, কিন্তু লসের যখন সে দেখবে যে আমি লসে পড়ে যেতেছি, তখন কিন্তু সে লসটাকে অ্যাভার্সন করতে চাবে। হুম, হুম। এটা একটা পয়েন্ট আছে। যেমন আর কি বলা যায়, আচ্ছা দেখি আরো স্লাইডে কিছু আছে কিনা। মানে এমপ্লয়িরা কিন্তু প্রতিষ্ঠানে লস রিস্ক অ্যাভার্স হইতে চায়, এটাও একটা বিষয়। যেমন এখন যদি চিন্তা করি একটা প্রতিষ্ঠানে একটা ডিসিশন হইতেছে, এরকম একটা ডিসিশন যেটার ভিতরে প্রতিষ্ঠানের ভাগ্য বা লাভ লস অনেকখানি ডিপেন্ড করে। এখন ওই প্রতিষ্ঠানের মানুষ যদি ভালো একটা কি বলে সিদ্ধান্ত দিতে পারে, তাহলে তার প্রমোশনও হইতে পারে, এমন একটা বিষয়। হুম। অথবা যদি বা একটা ইনকাম মানে কি বলে সে একটা ইনসেনটিভ ইনসেনটিভ পাইতে পারে, মানে এক্সট্রা হিসাবে একটা টাকা পাইতে পারে। কিন্তু যদি দেখা যায় যে তার সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানটা ভুল একটা মানে স্টেপ নিছে হ্যাঁ, এবং প্রতিষ্ঠানের অনেক লস হইতেছে, তার এমন আছে ফায়ারও করে দিতে পারে। এই কারণে মানুষরা চায় না, এমপ্লয়িরা চায় না খুব একটা যে আমি সিদ্ধান্ত নেই বা আমি একটা মতামত এরকম একটা কাজ করি আউট অফ দ্য বক্স, যেটার কারণে প্রতিষ্ঠানের লস হয়ে যায়, আর এতে আলটিমেটলি আমারই লস। লস অ্যাভারসন মানে বা রিস্ক, রিস্ক অ্যাভার্স থাকতে চায়। এটাও হ্যাঁ, এটা রিস্ক অ্যাভার্স থাকতে চায়। এটার সাথে অনেক কানেক্টেড। দেখো, হুম, আমরা ওই যে সবাই অন্টারপ্রেনার হইতে বলে, অন্টারপ্রেনার হইলে মানে অনেক লাভ, এবং এটা আমরা জানি সবাই। বাট এট দ্য সেম টাইম, when you are an entrepreneur, you take the highest risk হুম, of losing something. তো এবং এবং এটা হুম, অনেক ব্যবসায়ীরাও বলছে যে এই হারানোর, এই রিস্কটা নিতে চায় না, দেখে আসছে সারা জীবন মানুষের এমপ্লয়ি হিসাবে কাটায় দেয়,
হুম, ঠিক আছে, কিন্তু সে মানে রিস্কটা নিয়ে অনেক বড় গেইন করার একটা সম্ভাবনা ছিল, সেটা সে হারাই ফেলে আর কি। সো হ্যাঁ, এটা খুবই মানে প্রিভ্যালেন্ট রিস্কটা না নেওয়া। হ্যাঁ, এবং এটার ভিতরে বাস্তবতাও আছে, যেমন প্রত্যেকটা যে কটা বিজনেসই আছে এর অধিকাংশই তো ফেল করে। মানে মানুষ যে এটারে বিজনেস ভাবে, এখন বলতে পারে যে দোকানের ব্যবসা এগুলো তো সারা বছরই একজন চালায়, দোকানটারে বিজনেস বলে না। দোকানের ব্যবসাটা হলো একটা সেলফ এমপ্লয়মেন্টের একটা বিষয়, হুম আত্মকর্মসংস্থান বাংলায়। কিন্তু বিজনেস করতে গেলে যেটা লাগে যে আমি একটা সিস্টেম করে দিলাম যেটা আমি না থাকলেও সিস্টেমটা রান করবে, এটা মূলত একটা বিজনেস। যদিও একবারে যদি মানে ছাইড়া দেয় কোনো একটা কাজ, ওটা সব কখনো ভালো থাকে না, রান করতে পারে না, ওটা আলাদা হিসাব। আচ্ছা, ওটা পরে আলোচনা করতে পারবো, পরে দেখি। যেখানে বলা হয়েছে যে আমরা একটা রাস্তায় চলাচলের সময় যদি ধরেন সবাই স্মাইলিং ফেসে আছে বা নিউট্রাল একটা ফেস নিয়ে আছে, এখন এর ভিতরে যদি একটা রাগী, খুব রাগী একটা ফেস আপনার দিকে তাকায়, তাহলে ওইটাই কিন্তু আপনার বাসায় মনে থাকবে বা মনে পড়বে যে আপনার হুম হুম। সাথে আজকে একজনের এরকম দেখা হয়েছে যে যার ফেসটা রাগান্বিত ছিল, হয়তো আপনার দিকে রাগান্বিত ছিল অথবা সে রাগান্বিত ছিল আপনার দিকে তাকাইছে। এখন এটা আমাদের বেশি মনে মানে মানে মনে থাকবে ইনসিডেন্ট হিসাবে, কিন্তু আর 10টা যে ভালো ফেস ছিল এটা আমাদের মনে থাকবে না। এটাকে আমরা সাইকোলজিক্যালি মানে খুব বেশি স্পিরিচুয়াল মানুষ যদি না হইতে পারে এটাকে, মানে এগুলি সব, মানে এটা তো একটা সামান্য ইনসিডেন্ট, খারাপ জিনিসকে সে অ্যাকসেপ্ট করতে পারে না, মানে নেগেটিভ জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারবে না। এটাই, এখানে যদি যুক্ত করা থাকে বলতে পারেন। না, এটা কি এই চ্যাপ্টারের আন্ডারে, মানে এটার সাথে আমার রিলেট হইতেছে হ্যাঁ, যে ওকে, এটা রিস্ক এটা এবার। মূলত, আচ্ছা, এটা এই চ্যাপ্টারে ছিল হয়তো, মানে কোনো ঘটনার থেকে লস অ্যাভার্সন, মানে আমরা এই চ্যাপ্টারে ছিল, আচ্ছা আচ্ছা। এই চ্যাপ্টারে সমস্যা নেই। ওকে, এমনি তাহলে কনসেপ্টটা ভালো হ্যাঁ, লাগছে আর কি চ্যাপ্টারের ইয়ের সাথে, এই একটু মানে কি বলে, কনসেপ্টটা ও ডেফিনেটলি। এখানে, হ্যাঁ, কনসেপ্টটা সুন্দর, এবং এই যে আমি যে কথাটা বলছিলাম মনে হয় এই কথাটা রিপিট হয়েছে, যে উই ক্যান ফাইট ইট, আমরা এটাকে ফাইট করতে পারি না, যে ইভিলটাকে সব সময় আমরা আচ্ছা। মানে আমরা ফাইট করতে পারি না সাইকোলজিক্যালি, এক কথায়। এখন যদি কেউ স্পিরিচুয়ালিটির শীর্ষে উঠা যায়, মানে নবী পর্যায়ের মানুষ হয়ে যায়, তার কাছে হয়তো ইজি, কিন্তু আমি তো কথা বলবো আহ জেনারেল। মানে 99% মানুষের জন্য বা জেনারেল মানুষের জন্য, 900, মানে কি বলে 99% মানুষও না, হয়তো আরো বেশি। 1000 জনে একজন এটা পারে, হ্যাঁ। ওটা কেয়ার করতে পারে, মানে ওটাকে মানে মানায় নিতে পারে নিজের সাথে। হুম। তাহলে আমার তো কথা মানে সাইকোলজি তো এটাই বলে যে এখানে মানুষের সাথে আরেকটা, যদি আমি, হ্যাঁ হ্যাঁ বলো। বলেন, না আমি মানে এটাই একটা আর কি, ইন্টারেস্টিং সমস্যা নেই বলেন। পয়েন্ট আসলো, ধরো একজন মানুষ যারা আহ, চিন্তা করে, তারা মোটামুটি এগুলোতে কিছুটা অ্যাডভান্সড হয়েছে। হুম, হ্যাঁ। কিন্তু তারা আবার অনেক সময় অন্য মানুষের বিহেভিয়ারে, হুম, অন্য মানুষ কেন এরকম করে, ওই যে 99% মানুষ কেন এরকম ভাবে বিহেভ করে, সেটার কারণে আবার বিরক্ত হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, বিরক্ত আসলে ওটা হওয়ার একটা লজিক্যালি ভুল কারণ হলো, সে তো বিরক্ত হইতেছে, এটা এটাই আমি চিন্তা করে লাভ কি, এটা তো এরকমই হওয়ার কথা। এরকম মানে এক্স্যাক্টলি, এটা দিয়ে এইটা তো এটাই বলতেছে যে মানুষ এরকম হবে 99% বা আরো বেশি, হাজারে একজন। আরো বেশি, তাহলে হাজার ওই একজন। যারা মনে করো নিজের অ্যাডভান্স পর্যায়ে কোনোভাবে নিছে মনে করে, তারা তো তাহলে ওই মানুষের এরকম ব্যবহারে কষ্ট পাওয়ার কোনো রিজন নেই। না, ওকে। সেটাই, কষ্ট পাইলে আমরা যদি আমরাও নিজেরাও যদি কষ্ট পাই তাহলে আমাদের ভিতরে ওই যে ওই ভুলটা এখনো আরেকটা আরেকটা একটুখানি এরর আছে। হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা আলোচনা করব, সোশ্যাল হ্যাঁ, লুফিং, এটা সোশ্যাল। একটা সুন্দর কনসেপ্ট। আচ্ছা, এখন লোফিং না, আমি আমি যে পার্টটা লোফিং, হ্যাঁ, নিয়ে কথা বলতে চাইতেছি, এরপরের চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ফ্রেমিং। হ্যাঁ। হ্যাঁ, ফ্রেমিং খুবই ফ্রেমিং, ইন্টারেস্টিং লাগছে। যে এটার কনসেপ্টটা হইতেছে চ্যাপ্টারের যে ইটস নট ইম্পর্টেন্ট দ্যাট হোয়াট ইউ সে, বাট ইটস ইম্পর্টেন্ট দ্যাট হাউ ইউ সে। মানে প্রেজেন্টেশনের যে ব্যাপারটা, সেটা সেটা খুব মানে ইম্প্যাক্ট ফেলবে কিভাবে বা কিভাবে ফেলবে না। হ্যাঁ। সেই সেটা নির্ধারণ করে। হ্যাঁ। হ্যাঁ, যে এখানে একটা খুব সুন্দর উদাহরণ আমি যদি দেই, আম, মানে বই আমি না, বইয়ের থেকে একটা উদাহরণ আমার খুব ভালো লাগছিল। Just
লেট মি থিংক। একবার শুরুতেই ছিল হ্যাঁ যেমন না, প্রথমটা আমি দ্বিতীয়টা দিতেছি যে আচ্ছা হ্যাঁ কিছু দল গবেষক, হ্যাঁ, দুই ধরনের মাংস প্রেজেন্ট করছে কিছু মানুষের কাছে, ঠিক আছে? হুম, তো এই মাংসটা একটা হচ্ছে 99% ফ্যাট ফ্রি, হুম, 98% ফ্যাট ফ্রি, আরেকটার ভিতরে লেখা আছে যে এটার ভিতরে জাস্ট 1% ফ্যাট আছে। 1% ফ্যাট। একটা হইতেছে 98% ফ্যাট ফ্রি, আর একজনে বলছে 1% ফ্যাট আছে এখানে। সো ওই 98% ফ্যাট ফ্রি যেটা, সেটা মানুষ অ্যাকসেপ্ট করতে চায়। 1% ফ্যাট যে আছে সেটাকে রিজেক্ট করতে চায়। মানে কিন্তু 99 এরটাও আগে ছিল, ওটাও আমি বলে ওটা দাও। আমি বললাম না ইচ্ছা করেই। আচ্ছা কেন? আচ্ছা, মানে সমস্যা যখন নেই। তুমি মানে 99 বলবা, 98% যখন কেউ বলে না যে সমান এটা সমান লাগে তো এই কারণে, হ্যাঁ। হ্যাঁ, 98% ফ্রি, হ্যাঁ, ফ্যাট ফ্রি, হুম, এটা বললে সেলটা বেশি হয় বা মানুষ মনে করে এটা আমার বেশি হেলদি। কিন্তু হ্যাঁ, এট দ্য সেম টাইম আরেকটা দোকানে যদি লেখা আছে 1% ফ্যাট কন্টেন্ট করে, হুম, ওইটার চাইতে 98% ওটাকে ফ্যাট ফ্রি বেশি হেলদি লাগে। বেশি হেলদি লাগে, বাট আলটিমেটলি এটা কিন্তু পিওর এরর, হ্যাঁ, জাস্ট কারণ আমার প্রেজেন্টেশন। তো 2%, হ্যাঁ, কারণ আমি যদি এখানে 1% আর ওইখানে 2%। 98% চুজ করি, আমি কিন্তু 2% ফ্যাট চুজ করে নিলাম, মানে একটু বেশি ফ্যাট চেস করলাম। হুম, সো এখন সেম জিনিস, মানে ব্যাপারটা বোঝাতে হচ্ছে কি, ওই যে বেশি নাম্বারের দিকে দাবি তো করলে মনে হয় যে 98% ফ্যাট ফ্রি, তার মানে এটাতে মনে হয় এই এই কম, অনেক বেশি কম ফ্যাট আছে, এরকম একটা হুম, নোশন তৈরি হয় ফ্রেমিং এর কারণে। বাট হ্যাঁ, ওয়ান হ্যাঁ, পার্সেন্ট, হ্যাঁ, আর আরেকটা যদি আমি বলি 1% ফ্যাট কন্টেন্ট করে, সেটা আমার কাছে ভালো মেসেজটা দিতেছে না। সো এখানে একটা হুম, শেখার ব্যাপার আছে প্রেজেন্টেশনের জন্য বা আমাদের রিয়েল লাইফে। এটা আসলে অনেকে আবার নেগেটিভলি ইউজ করে, এটাও স্বাভাবিক। বড় বড় সাইকোলজিস্টরা আছে, বড় বড় কোম্পানির পিছনে মার্কেটিং করে, যেমন এই যে অনেক কি বলে, আহ, মানে নেগেটিভ লাইফটাকে মানুষ খুব প্রেজেন্ট প্রেজেন্টফুল করে তোলে। যেমন ওই যে সাকিব আল হাসান জুয়ার একটা অ্যাডভার্টাইজ দেয়, হুম, ঠিক হুম, আছে? উম, মানে এখানে গেইন করা যাবে, কিন্তু জুয়া খেলে তো গেইন করার কিছু নাই। হ্যাঁ, ওটা সিস্টেমেটিক্যালি লুজ করতেই হয়। মানে যদি একজন হয়তো জিতে, কিন্তু ওই একজনও যে জিতে সে মানে সে তো কন্টিনিউয়াস খেলতেই থাকে, আলটিমেটলি সেও হারতে পারে, হ্যাঁ, মানে হারার সম্ভাবনাটাই বেশি। এটার লস, ওভারঅল লুজার কিন্তু অনেক হিউজ। হুম, বাট ওইটাকেও দেখো এখন একটা আর্টের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, হুম, তাই না? সো মানে এটা ফ্রেম করার ওয়েটা, মানে হাউ ইউ ফ্রেম হ্যাঁ, ইট, এটা মানে এটা আমি বলতেছি এটা নেগেটিভলি ইউজ করে মানুষ। সো হ্যাঁ, যারা নিজের স্বার্থের জন্য এটাকে চিন্তা করা উচিত, আসলে একটু মানে কি বলে মেটিকুলাসলি ক্যালকুলেট করা উচিত যে আমার এটা করা উচিত কি উচিত না, তার উপরে বেস করে ডিসিশনটা নেওয়া উচিত যে কেউ কি আমাকে ডিসিভ করতে চাচ্ছে কিনা। হ্যাঁ, হুম, যেহেতু এখন আমরা অ্যাটলিস্ট এই কনসেপ্টটা জানি যে হ্যাঁ, ছোট প্রেজেন্টেশনের ওয়েতে আহ, আমাকে চাইলে ডিসিভ করতে পারে, সো বি কেয়ারফুল। হ্যাঁ। এবং মার্কেটিং এর ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো, যারা মার্কেটিং এর এই যে এই বিজ্ঞাপনগুলি আর কি আমরা দেখি, তারা হয়তো এদিকে তাহলে সতর্ক থাকবো যে 1% মানে ওইটা কি চিন্তা করব না, নাকি 90% কি নিয়ে সবসময় আমরা চিন্তা করবো, মানে দুইটাকে আমরা যাচাই করব। আর এখানে যে একটা মানে আমাদের ভাষা বা কমিউনিকেশনের জন্য একটা মানে উদাহরণ দিছিল, এটা আমার কাছে ভালো লাগছিল। যেমন দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে হেই দ্য ট্র্যাশ ক্যান ইজ ফুল, মানে এভাবে বললো যে ট্র্যাশ ক্যান ফুল হয়ে গেছে, এটারে তুমি ময়লা ফালাই দিয়ে এসো। আরেকজন এভাবে বলতেছে যে ইট উড বি গ্রেট ইফ ইউ কুড এমটি দ্য ট্র্যাশ হানি, মানে এখানে হানি যুক্ত করলো এখানে মানে শব্দটা, যে সুন্দর করে বললো যে প্রিয় তুমি যদি ময়লাটা ফুল হয়ে গেছে একটু ফালাই দিয়ে আসলে ভালো হইতো, বা তুমি কি পারবা একটু ফালাই দিয়ে আসতে, একটা এরকম। অর্ডার আর একটা রিকোয়েস্ট আর কি, হ্যাঁ, রিকোয়েস্ট টাইপ। এই পোলাইট, জিনিসটা একটু মানুষের পোলাইট হয়ে কাজ করে। মানে, হ্যাঁ, এবং হ্যাঁ, এটা আমি দেখছি, এটা একটু একটু রিয়েল লাইফ থেকে যদি ঘটনাটা বলি, আম, আমাদের বাংলা ভাষাতে, মানে আমি একটু দেখি ওই যে আমি আমি এখানে ডেনমার্কে কথায় বলার সময় প্রায় সময় সময় থ্যাংক ইউ বলে ওরা, মানে খুব হুম, বেশি হুম, প্রচলন। এটা আমার কাছে মনে হলো যে ইট ওয়ার্কস। হ্যাঁ, আমি আগে হুম, চিন্তা করতাম মানে এত থ্যাংক ইউ বলার কথা কি, কিন্তু যখন তুমি রিয়েল লাইফে কাজ করো, অবজার্ভ করবা হুম, তখন না, আর তখন তুমি রিয়েল লাইফ কাজ করলা, একটা পানি দিলা বা ছোট একটা হেল্প করলা, যে হেল্পটা আসলে অত আহ, মানে আহামরি না। আহামরি না,
বাট ওই যে একজন থ্যাংক ইউ বলে, একটা কর্ডিয়াল হাসি যে দেয়, এটা তোমাকে ইন্সপায়ার করে আরো ভালো কাজ করার জন্য। মানে এটা আমার অবজারভেশন, আমি করছি আর কি। বাট না, এটা হয় অবশ্যই, আমাদের কালচারে কিন্তু এটা খুব ইয়া নাই, প্রচলন নাই। প্রচলন নাই। মানে ছেলে বাবাকে থ্যাংক ইউ বলবে, বা আত্মীয় স্বজনের ভিতরে হেল্প হলে তো বলেই না আমরা। হ্যাঁ, মানে অচেনা একটা মানুষ যদি কেউ কিছু করে আমরা থ্যাংক ইউ বলি, বা পোলাইট যেই সরি, কনভারসেশনস গুলা সেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? তো মানে আমাদের শব্দ যেটা আছে বাংলায় দয়া করে, এটা আমরা খুব বলি না। থ্যাংক এটা ইউ বলি মাঝে না। মাঝে অনেকে বলে, হ্যাঁ। হ্যাঁ, আর এটা হতে পারে এটা ধন্যবাদ ইংলিশের শব্দটা, তুলনায়, ধন্যবাদ শব্দটা কি বেশি বড় হয়ে গেল কিনা, এটা একটা চিন্তার বিষয় হতে পারে। ধন্যবাদ, ও বা ওটা ডেনমার্কে তো কঠিন হয়ে গেল ঠাক কিনা। বলে, ঠাক। হ্যাঁ, আর হ্যাঁ, জার্মানিতে বলে ডাঙ্কে, ট্রাঙ্কে। ডাকেশন। আর বিটেশন, বিটেও বলে। যেমন কি জানি, একটা যদি আমরা মানে কাউকে রিকোয়েস্ট করি, তাহলে বিটে এরকম একটা কথা বলে, মানে প্লিজ, প্লিজ এভাবে বলে। আমরা কিন্তু না, ইংলিশেও সবসময় অনেক ক্ষেত্রে প্লিজ বলি না, হুম, দেখা যায় যে খুব বেশি একটা বলি না। আর বাংলাতে তো খুব বলি না। হুম। যে কালচার আর কি থ্যাংক ইউ, প্লিজ, সরি, এনশুল্ডিগুং এটা বলে জার্মানিতে, সরি মানে। হ্যাঁ, তাই এটা এগুলি তোমার বললে আমার মনে হয় কাজ হয়। কাজ হয়। ইভেন দেখা গেছে যে সুপারভাইজার, বস লেভেলের যারা থাকে, তারা যদি ছোট ছোট জিনিস, মানে তুমি কি আমার এই একটা চাকু দিতে পারবা, চাকুটা দিলে থ্যাংক ইউ। সো এই যে চা, এই, মানে চার কথা বললাম। না, নাইফ, নাইফ। ও চাকু, চাকু। ধরো একসাথে কাজ করতেছি রেস্টুরেন্টে, এই হ্যাঁ, সময় একটা নাইফ চাইলো, হুম, সো এটা চাইলে হয়তো বা আমি চিন্তা করতেছি, আমি মানে একটু চিন্তা করতাম মাঝে মাঝে যে আমি হয়তো বা দেশে ওইটা নিয়ে চলে যেতাম, চাকুটা দিছে। হুম। মানে এটা এরকম না যে তুমি হয়তো বা 2 লাইন হাইটা তারপরে গিয়ে তার জন্য ছুরিটা বের করে আনছো, এরকম না। তোমার আশেপাশে নাইফটা আছে, তুমি জাস্ট হ্যান্ড ওভার করলা, এটার কারণেও তারা থ্যাংক ইউ বলে, ঠিক হ্যাঁ, আছে? এবং মানে এটা এত বেশি প্রচলন হয়েছে, তখন এটা ওভার দ্য টাইম একটা ভালো লাগা কাজ করে, আমার কাছে মনে হয়েছে আর কি। ওই যে এটাই আমি বললাম, দ্য ওয়ে ইউ ফ্রেম ইট, যেভাবে তুমি ফ্রেম হুম। করবা। তোমার ওই ঘটনা থেকে আসলো যে তুমি কি এটা খালি করবা কিনা, এটা পোলাইট ওয়ে অফ আস্কিং, তখন মানুষের অ্যাকশনটাকে আরো বেশি প্রমোট করে। তো আবার আরেকটা জিনিস আছে, যেমন ধরেন ভালো কথা বা সেম কথাই আমি কিভাবে বলতেছি ওটার উপর ইন্টোনেশনের অনেক বিষয় আছে। যেমন এক্স্যাক্টলি। কেউ আমাকে জিজ্ঞেস করলো কেমন আছি, মানে কেমন আছো এরকম জিজ্ঞেস করলো, আমি বললাম, মানে মুখ ভার করে বললাম বা নিচের দিকে তাকিয়ে বললাম ভালো, এটা বলা যেরকম। আর তার দিকে তাকিয়ে যদি বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, বা হ্যাঁ, শুধুই দুইটা ভালো, ডিফারেন্ট। তাহলে কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। ফ্রেমিং হ্যাঁ, বিষয়টা মূলত এটা। আচ্ছা, তাইলে যদি আমরা পরেরটা আলোচনা করি, হয়তো এটা আর নাই আপনার, না? না, না, টপিক আমার এটাই এটা ছিল। কনসেপ্ট শেষ। হ্যাঁ, তুমি তোমার পরের কনসেপ্ট পেয়েছে এটাতে। আচ্ছা, এটা হলো সোশ্যাল লোফিং। সোশ্যাল লোফিং জিনিসটা কি? এখানে আমরা একটা খেলা দেখতে পারতেছি। স্কুইড গেমস এর ভিতরে হয়তো আপনারা এই খেলাটা দেখছেন অনেকেই। যে মানে একটা খেলা ছিল যে মানে কে কার দিকে মানে টানতে পারে, রশির টানাটানি যেটা, হুম, অন্যদেরকে এই পাশে নিয়ে আসতে হবে। এখন এই খেলাটার মূলত বিষয় মানে এটা কেন আনছে লেখক, এইরকম একটা বিষয়টা, মানে লেখক আনছে কিনা বইতে সঠিক ক্লিয়ার না, মানে আমার মনে নেই। এখানে আমি আনছি কেন, এটা হচ্ছে যদি আমরা একটা টিমে কাজ করি, আমরা টিমে যখন কাজ করি তখন আমরা আমাদের যে ফুল এফোর্টটা, এটা হয়তো আমরা অনেক সময় পুরোটা দেই না। যে আরেকজন তো আমার জন্য কাজের মানে কাজ করবে আমার সমানই, আমি হুম, যেই কাজ করি ওটা হয়তো মানে হয়তো কি সে ওই কাজটা করবে, তাহলে আমি আমার কাজটা মূলত এতটা এফোর্ট দিয়ে লাভ কি, সেই করুক। এটা একটা গবেষণা দেখা গেছে, যেমন আমরা দেখি যে যখন ইন্ডিভিজুয়ালি কাজ করে মানুষ, তখন 93% তারা স্ট্রেংথ দিতে পারে। 100% তো হয়তো দেওয়াটা টাফ। হুম, না না, সরি, টু পিপল যখন থাকে তখন 99% হয়। আর যখন থ্রি পিপল এনগেজ থাকে একটা টিমে তখন 85। আর যখন 8 পিপল একটা টিমে থাকে তখন 49% ইন্ডিভিজুয়ালি এফোর্ট দেয়, যেটা হুম। খুব একটা অ্যালার্মিং বিষয়। যদি আমরা টিমকে ম্যানেজ করতে না পারি, এটা আমাদের রেজাল্ট কিন্তু মানুষ বেশি থাকলে যে বেশি হবে এটা হবে না। এখানে যে এটার ছবিটা কেন আছে এটা একটু দেখাই। আচ্ছা, ছবিটা দেখেন। এখানে এটা এমন একটা খেলা যে প্রত্যেকে যদি তার কাজ ঠিকভাবে না করে, তাহলে কিন্তু এই মানে অপোজিট টিমটা জিতে যাবে, হুম, অর্থাৎ আমরা হেরে যাব। আমরা আমাদের টিম মনে করি বাম পাশেরটা। এখন যদি আমরা প্রত্যেকের কাজ যেটা ভাগ করা আছে, কিভাবে এটাকে টানতে হবে, ওই টানার একটা কৌশল আছে, সেটা যদি আমরা না করি,
তাহলে আমরা আলটিমেটলি লুজ করব। হুম তারপরে একটা উদাহরণ, যেমন আচ্ছা উদাহরণ না, এখানে একটা কথা বলছে, আমরা কিন্তু ফিজিক্যালি যে স্ল্যাক অফ করি, অর্থাৎ আমরা আমাদের এফোর্টটা কম দেই, সেটা কিন্তু না সব সময় ফিজিক্যালি দেই এটা না, কম দেই এটা না, হুম মেন্টালিও দেই। যেমন একটা মিটিং এর কথা বলতে পারি, মিটিং এর ক্ষেত্রে এরকম হয়, যখন একজন মানুষ একটা প্রতিষ্ঠানে আহ, একটা ভিশন না থাকে, অথবা এমপ্লয়িরা তাদের তাদের ভিতরে মানে এক একজন এক একটা চায়, তখন হুম, কিন্তু মিটিংটার থেকে ফ্রুটফুল আউটকাম আসে না। মিটিং এর পর মিটিং হয়তো আমি দেখছি, মানে এটার থেকে ভালো হ্যাঁ আউটকাম আসে না। আচ্ছা, এখানে একটা কনক্লুশন টানছে, যেমন আমরা ডিফারেন্টলি বিহেভ করি মানে গ্রুপের ক্ষেত্রে। হুম অ্যালন যে সময় থাকি এটার চেয়ে ডিফারেন্টলি বিহেভ করি যখন গ্রুপে কাজ করি। কিন্তু এটাকে আমরা ঠিক করতে পারি কিভাবে, যখন আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সকে অ্যাজ ভিজিবল অ্যাজ পসিবল এটা করতে পারবো। অর্থাৎ সে কতটুকু এফোর্ট দিতেছে, তার মেট্রিক্স কি, কেপিআই কি, এগুলি যদি আমরা মেজার করতে পারি, তাহলে আমরা হয়তো এটা কি বলে মানে 100 ওই জনকেও যদি ম্যানেজ হ্যাঁ করি, ম্যানেজেবল হবে, মানে এটা ফ্রুটফুল আউটকাম আসবে। ওকে হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং আইডিয়া তাহলে ম্যানেজারদের জন্য বা লিডারশিপ হ্যাঁ, রোলে যারা লিডারদের আছে, জন্য। যে এই কারণ এই কনসেপ্টটা যদি জানি হ্যাঁ গ্রুপ ওয়ার্ক করতে গেলে মানুষের অটোমেটিক পারফরমেন্স কমে যেতেছে, তখন ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে যদি মানে তাদের ওটাকে ভিজিবল করতে ভিজুয়ালাইজেশনটা হবে। করা যায়, ভিজিবল করা যায়, ওই ওয়েটাই বের করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ যদিও, বাট এই কাজটাই করতে হবে যাতে সবাই হুম, পারফর্ম তার করতে কাজটা পারে। ঠিকভাবে করে। আচ্ছা, আমার স্লাইড এই পর্যন্তই ছিল, এখন আমার কি আমারটা এখন আরেকটা বলুন। কনসেপ্ট বাকি আছে নাকি? হ্যাঁ, লাস্ট কনসেপ্ট, আর এরপরে আমারটা, নাকি আপনার আর দুইটা মনে হয়। ও আচ্ছা, why you are either আমি the তো প্রথমটা solution আলোচনা। or the problem, এটা হচ্ছে একটা omission bias। হ্যাঁ হ্যাঁ, সো হ্যাঁ বলুন। একটু একটু পজ করো তো, না ইয়ে ওকে বল। আচ্ছা, সো উই আর ব্যাক এগেইন। আচ্ছা ভাই তাহলে আলোচনা করতেছিলেন। হ্যাঁ যে চ্যাপ্টারটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি সেটা হইতেছে ওমিশন বায়াস। আর এই হুম, চ্যাপ্টারটার নাম মানে যেটা বলতে চাইতেছে একটা নোশন বা কনসেপ্ট যে ওয়াই ইউ আর হুম, আইদার দ্য সলিউশন অর দ্য প্রবলেম। তো এখানে হুম, এটা বুঝাইতে গিয়া রাইটার একটা ঘটনা শেয়ার করছে, হয়তো হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে আমরা যদি আমি আর আমার একটা ফ্রেন্ড সাপোজ কোনো একটা জায়গায় তো ক্লাইম্ব করতে আসছি, হ্যাঁ? কোনো একটা পাহাড়ে উঠলাম ধরেন। হুম, অ্যা পাহাড়ে উঠে তো ফ্রেন্ডটা হয়তোবা পড়ে যাচ্ছে। হুম? হুম, অ্যা সো ওই সময়ে আমি অ্যা হয়তোবা হেল্প সিক করতে পারতাম বা কোনো কারণে চিন্তা করতেছি যে তাকে তো হেল্প করার আর স্কোপ নাই। আমি কি করতে পারবো? আর কোনো ওয়ে নাই। এটা মানে কাউকে হেল্প চাইতে পারতাম বা আমি হেল্প করি নাই। মানে হেল্প হুম। চাই নাই কারো কাছে। বা আমার হেল্প করার এবিলিটি নাই। বাট আমি যে অন্য কারো কাছে হেল্প চাবো সেটাও করি নাই। সেটা করেন নাই, মানে হুম? কারণ হচ্ছে যে মানে আপনি 100% শিওর না, কিন্তু চাইলে হয়তো, মানে যদি চাইলে হেল্প হয়তো করতেন একটা হইতেও পারতো, ওয়ে আউট বের হইতে হইতেও পারত পারতো। এখান থেকে। এমন না যে কোনো অপশন হুম, নাই। আমার হয়তোবা ক্যাপাবিলিটিস এর বাইরে। কিন্তু আমি চাইলে অ্যা কিন্তু আমি কিছু করি নাই। এই একটা হুম, সিচুয়েশন। আর হুম। ২য় আরেকটা সিচুয়েশন হইতেছে যে আমি পাহাড়ে গেছি আমার ফ্রেন্ডটাকে আমি ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে ফালাই দিছে। ফালাই দিছি। এখন ২ টা ঘটনা ঘটলো। কিন্তু এই ২ টা ঘটনাতে আমরা আমাদেরকে নিজেদেরকে যদি গিল্টি ফিল করি, তো 2nd ঘটনাতে আমরা গিল্টি ফিলটা বেশি করি। বিকজ ইটস মাই হুম, ক্রাইম। এখন যারা ক্রিমিনাল সেটা হুম, করে কি করে না ওটা ভিন্ন বিষয়। আমি জেনারেল মানুষের কথা বলতেছি। সো হুম, আমরা বা বুঝি আমি ভাই। আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন যদি চিন্তা করি আমি ডেফিনিটলি বলব 2nd ওয়ান হইছে খুবই মানে একটা ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু রাইটার বলতেছে যে না তাহলে ১ম ঘটনাটা সেইম জিনিসই। হ্যাঁ? হুম। যে আমি আ এই কি বলে? হেল্প করতে পারতাম, কিন্তু হেল্প করতে মানে পারতাম হেল্প আমি সিকই করলাম না। এলসিপি সিকি করলাম না। এটার মানে হইতেছে আমি তাকে ধাক্কা দিয়ে মেরেই ফেললাম। হেল্প আসলে এই ক্ষেত্রে আমি অতটুক মানে পুরোপুরি রাইটারের হ্যাঁ, সমান একমত না। মানে তারপরও মানে ভালো একটা কনসেপ্ট। কারণ হচ্ছে আমি হেল্প করার জায়গায় ছিলাম। আমি চেষ্টা করলে পারতাম। তার মানে আমি করলাম না যে ইনডিফারেন্ট ছিলাম এই জায়গায়। মানে অমিশন করলাম আমাকে নিজেকে। অমিশন হুম, মানে অমিট করে নিলাম, উঠায় নিলাম আমাকে। কাজে ইনভলভ থাকলাম না। এটাই মূলত আমার অপরাধ। আর সেম অপরাধটাই যদি আমি ধাক্কা দিয়ে কাউকে ফালায় দেই, ওটার মতো আরকি রাইটার বলতে চায়। মানে রেজাল্টটা তো সেমই হইলো। হুম, কিন্তু একটা হইলো আমি তাকে হেল্প না করার কারণে সে মারা গেল। আরেকটা হলো আমি তাকে মারলাম। কিন্তু আমার কাছে ২য় টাই বেশি স্টার্ক লাগে। কারণ হচ্ছে
হ্যাঁ, এটাই আমি ডেফিনিটলি, তাকে কারণ ওটা মানলাম। তো আমি কজ এর মূল কারণ। আরেকটা হুম। হইতেছে এটা হ্যাঁ, আমিও আমি মূল কারণ না। মূল কারণ না ডেফিনিটলি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। আমি আমার অমিট করছি। যদিও এখানে হ্যাঁ, অমিট মানে করাটা একটা খারাপ বিষয়, একটা সেটাই। কিন্তু খারাপ এটা বিষয়। সমান না। ওটা ডেফিনিটলি সমান না। আ হ্যাঁ, সো এটা একটা জিনিস। হ্যাঁ, এটা ভালো ছিল পয়েন্টটা। মানে এখানে পরে আর যেটা কি ছিল? বোঝাইছে, মানে এটা হইতেছে এখানে রাইটার যেটা এই চ্যাপ্টার বলতেছে যে আমাদের অমিট না করে অ্যাকশনটা নেওয়া। মানে উনি হ্যাঁ, মূলত এটা দিছে যে না, আমাদের যে লেভেল অফ অ্যাকশন করা, এটা যিনি এটা হয়তোবা প্রমোট করতে চাইছেন যে হ্যাঁ, হ্যাঁ। one sort of action is very important. কিছু হুম, করার চাইতে মানে না করার চাইতে করাটা না ভালো। করা উচিত। হ্যাঁ? ওইটা ওই কনসেপ্টটা আসলে হয়তোবা কমিউনিকেট করতে চাইছেন। বাট এক্সাম্পলটা হ্যাঁ, কিছুটা ডেফিনিটলি একটু 1 or 2 লেভেল অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ, ও কিন্তু মানে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি এই ক্ষেত্রে যে অ্যাকশন ইজ বেটার দ্যান ইনঅ্যাকশন। হ্যাঁ, মানে হ্যাঁ। এই ক্ষেত্রে যখন একটা মানুষকে হেল্প করার সিচুয়েশন আসে, মানে যখন তার ডায়ার সিচুয়েশন আসে, এরকম একটা। হুম। হ্যাঁ, সেটাই। তাহলে এটার মানে মূলত কনসেপ্টটা খুব বেশি ছিল না। মানে এতটুকুই তো মূলত। এতটুকুনি, হ্যাঁ, এটা জাস্ট একটা কনসেপ্ট। মানে এখানে আচ্ছা, যেটা মূল কনসেপ্ট, মূল ইয়েটা অ্যাকশনটা নেওয়া ইম্পোর্টেন্ট, এই জিনিসটা আরকি বুঝাইলো অ্যাকশন না নেওয়ার চাইতে। হ্যাঁ। আপনি কি সাথে, সাথে পরেরটা করে ফেলবেন? নাহলে আমি এটা করতাম। না, তুমি এটা করো। আমি না, ওটা একটু এটাই দেখে করি, নেই হ্যাঁ। না। হুম, আচ্ছা। এটা আমার যেটা স্লাইড লাস্ট আজকের, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ এর। মানে এটা একটা কিভাবে কাজ করে। এক্সপোনেনশিয়াল গ্রোথটা কি? এটা একটু চিন্তা করি। এর আগে আমরা লিনিয়ার গ্রোথটা কি এটা নিয়ে একটু আলোচনা করি। লিনিয়ার গ্রোথ মানে আমি একই তালে আগাইতেছি। একটা লেভেল অফ মানে আমি যদি প্রত্যেকদিন এক কি বলে? উম আচ্ছা প্রত্যেকদিন হ্যাঁ, মনে করেন 10%, 10%, 10% এভাবে আমি আগাইতেছি। মানে প্রত্যেকদিন। হুম, বা কোন একটা মনে করেন এটা আমি মানে কি বলতে পারি? ৳১০ করে জমাইতেছি বা ৳১০০ করে প্রত্যেকদিন জমাইতেছি। এটা কিরকম হবে? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে যদি একদিন ৳১০০, পরের দিন এর ডাবল ৳২০০, পরের দিন এর ডাবল ৳৪০০, পরের দিন এর ডাবল ৮০০ এভাবে দেওয়া হয় বা আমি যদি এভাবে জমাই তাহলে কিভাবে বা কিরকম উন্নতি করতে পারবো? কনসেপ্টটা মূলত এটা। লিনিয়ার হুম, গ্রোথ যেটা মানে প্রত্যেকদিন একই অ্যামাউন্টে আমি যদি আগাই তাহলে আমার গ্রোথটা এরকম হবে। মানে এইদিকে হুম। যাবে। আর যখন আমি মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ বা এক্সপোনেনশিয়াল গ্রোথ জিওমেট্রিক গ্রোথ এটাতে আগাবো তখন এই যে আমার কার্ভটা এভাবে যায় এভাবে জে কার্ভ মানে হয়ে যাবে একবার উপরের যদিও দিকে। ১ম দিকে কম, বাট এটার আ এন্ডটা অনেক বেশি হাই হয় আরকি গ্রোথটা। একটা হ্যাঁ, সার্টেন এজ, সার্টেন টাইম এর পরে এটা হিউজ হয়। যদিও লিনিয়ার গ্রোথটা ১ম দিকে অনেক বেশি বেশি থাকে। মনে হয়। হ্যাঁ। আচ্ছা পরে আমরা যদি দেখি যে এখানে একটা কনসেপ্ট ছিল মনে হয় যে একটা কুইজ আপনাদের জন্য। একটা মনে করেন অনেক বড় একটা পেজ মানে পৃষ্ঠা, হুম। খাতার পেজ। যত বড় চিন্তা করতে পারেন আর্ট পেপার বা এর চেয়েও বড়। ওটাকে আচ্ছা আমি একটু পজ নিচ্ছি। সরি আই এম ব্যাক এগেইন। যেটা আলোচনা করতেছিলাম যে মানে আপনাদের জন্য একটা কুইজের রাখছি যে আপনারা যদি একটা বড় পেজ চিন্তা করেন ওটাকে ৫০টা ভাঁজ করার চেষ্টা করেন। এটা কতটুক বড় হবে? কোনো কিছু চিন্তা ভাবনা না করে মানে ৫০টা একটা পেজ ভাঁজ করলাম একবার, তারপর ওইটাকে আরেকবার, ওইটাকে আরেকবার এভাবে ৫০ বার। মানে খুব বেশি চিন্তা করার দরকার নেই। আরেকটা টাস্ক হচ্ছে আপনাদেরকে প্রত্যেকদিন নেক্সট 30 ডেইজ এ $১,০০০ করে দেওয়া হবে। এটা নিবেন নাকি প্রত্যেকদিন একই মানে যে টাকা দেওয়া হবে এর ডাবল টাকা দেওয়া হবে এর পরের দিন। ১ সেন্ট প্রথমে দেওয়া হবে 1 সেন্ট বা ১ পয়সা যেটাকে বলে। ওইটা। তাহলে কোন অপশনটা চুজ করবেন? তাহলে এটা একটু মানে চিন্তা করে একটু কমেন্টে লেখেন যারা দেখছেন। আমি অ্যান্সারটা বলছি এখন। না, এটা পুরোটা না দেখে তারপরে করতে হবে। তাইলে মিলবে। হ্যাঁ? কারণ আমি আমি হ্যাঁ, যখন এই কাজটা করছিলাম, অ্যা এস ১ম যেটা ১ম আমি যেটা ফার্স্ট টাইম এই চ্যাপ্টারটা পড়ছিলাম অনেক আগে। সো হুম, 50 ফোল্ড নিয়ে আমি জানি না, হয়তো মানে এখান থেকে টঙ্গী বাজার, মানে আমার বাসা থেকে টঙ্গী হ্যাঁ, বাজার বা এই তোমার এরকম ৫-১০ কিলোমিটার, টঙ্গী বাজার না বা আরেকটু ইয়ে, হয়তো ৫-১০ কিলোমিটার এরকম একটা রাফ গেস করছিলাম। হুম। ঠিক আছে? কিন্তু এটার আনসার দেইখা মানে অ্যা খুবই অবাক মানে করার মতো অ্যান্সার। অবাক করার মতো আনসার হয়েছিল। আচ্ছা আমরা যদি অ্যান্সারটা দেখি তাহলে এখন। হ্যাঁ, এখানে যদি আপনি যে ৫০ টা ভাঁজ করেন একটা পেজকে, এটা প্রায় ৭০ মিলিয়ন মাইল আগাবে। হুম, মানে বড় হবে।
70 মিলিয়ন মাইল। আর এটাকে একটা ডিস্টেন্সের সাথে তুলনা করছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ততটুক কভার হবে। পৃথিবী থেকে হ্যাঁ সূর্য যতটুক দূরত্বে ততটুক আর কি 70 মিলিয়ন মাইলস আমরা বলতে পারি। আর পরের অপশনটা কে চুজ করছেন এই জায়গার, এ না বি? এটা আর কি যদি আপনাদের বলি অবশ্য তাহলে ওইটা হয়তো ওইটা ওইটা মানে আমি বি করছিলাম মনে হয়, মানে আমি স্কেপটিক্যাল ছিলাম, মানে ওইটা করার আগে স্কেপটিক্যাল হ্যাঁ। ছিলাম, তারপরে হয়তো আমি ক্যালকুলেশন করেছিলাম, টু বি অনেস্ট, ক্যালকুলেশন করে আচ্ছা। তখন বি অপশন চুজ করছিলাম। হ্যাঁ, কারণ ওই কনসেপ্ট আমি আগেই জানি, যেহেতু হ্যাঁ, এটা তো পরে এক্সপোনেনশিয়াল আসলেন। গ্রোথের ব্যাপারে আমি জানি। হ্যাঁ, তো বাট ওই যে কাগজের ব্যাপারটা, মানে এটা আমার কাছে মাইন্ড ব্লোয়িং ছিল, কারণ আমি কনসেপ্টটা জানতাম হ্যাঁ, না এই কারণে। ঠিক আছে, বা কনসেপ্টটা হ্যাঁ। জানলেও আমরা জানি এক্সপোনেনশিয়ালি গ্রোথ করে, বাট একটা কাগজ এত আমাদের বড় মাথা হতে পারে, ওইভাবে হ্যাঁ, চিন্তা করতে অত পারে না চিন্তা আরকি করতে পারে সহজে। নাই। বাট পয়সাটার ব্যাপারে ওকে, এটা তো হিসাব করার ব্যাপার না, হিসাব মানে এখান থেকে একটা ডিসিশন মেকিং আছে, যে প্রসেসটা দিয়ে আসলেই যে হিসাবটা করে করে নেওয়া ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এক্সপোনেনশিয়াল গ্রোথ যদি কোথাও থাকে, ডেফিনেটলি ওইটা ওই একটা লেয়ারের পরে ছোট্ট একটা গ্রোথ, মানে এটা হিউজ, হুম, হুম। চিন্তার বাইরে। ওটা ঠিক আছে, অ্যাকুমুলেশন হয়। মানে কম্পাউন্ড ইফেক্ট আপনারা যার একটা হুম, বই আছে এটা ড্যারেন হার্ডি হয়তো রাইটার, এটা পড়ে থাকলে হয়তো ওই কনসেপ্টটা নিয়ে আপনারা পরিচিত আছেন, অনেকে জানেন। আর কম্পাউন্ড মানে ওটা সবসময় কম্পাউন্ড হইতে থাকে। একটার সাথে ওটা যে বললাম প্রত্যেক দিনই আপনি এক লেভেলে জমাবেন না টাকা। এর পরের দিন দ্বিগুণ, এর পরের দিন ওইটার দ্বিগুণ। ওইভাবে। আরেকটা বই আছে যে থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, ড্যানিয়েল কাহনেম্যান এই লেখকের। সেটার ভিতরে সিস্টেম মানে দুইটা সিস্টেমের কথা বলছিল থিঙ্কিং এর, সিস্টেম 1, সিস্টেম 2। সিস্টেম 1টা হচ্ছে আমরা হুট করে সিদ্ধান্ত বা একটা কথা শুনে ডিসিশন নিয়ে ফেলি। আর সিস্টেম 2 হচ্ছে যেটা আমরা মানে চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে নেই। এটা এখানে আপনাদের মানে এইরকম একটা আহ, পরিবেশ তৈরি করা হয়েছে যে তাড়াতাড়ি উত্তর দিবেন, যাতে আপনার সিস্টেম 1 থেকে চিন্তা করেন। আর হুম, পরে রাইটার এটা বলবে যে কেন সিস্টেম 1 থিঙ্কিং আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে মানে হুম। বলে। যেমন এখানে আপনার কাছে সহজেই মনে হবে যে 30 দিনে যদি আপনি 1,000 করে পান, টোটাল 30,000 $30,000 পাবেন। হিউজ এটা অনেক অ্যামাউন্ট। বেশি। অনেক বেশি, কিন্তু যদি এক 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 সেন্ট করে মিনিটে। আমরা আগাই, হ্যাঁ, তো 30 ডেজে আপনার অ্যামাউন্ট কত হবে দেখেন। এটা এটা 10 মিলিয়নস, মোর দেন $10 মিলিয়ন, মানে মিলিয়ন ডলার্স এটা হবে। আর এটার ক্ষেত্রে যে পেপারটা কতটুক থিন ছিল বা থিক যেটাই বলি, 0.004 ইঞ্চিস একটা থিক বা থিন, একবারে থিক তো বলা যায় না, এতটুকু একটা থিন পেপার যদি ফোল্ড করি 50 বার, 70 মিলিয়ন মানে লম্বা হবে। হুম। এখানে একটা জিনিস তো হচ্ছে এটা কি, ধরো মানে এক্সপোনেনশিয়ালের কনসেপ্ট যারা পড়াশোনা করছে তারা তো জানেই, ধরো হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েট পাস করা মানুষ এক্সপোনেনশিয়াল গ্রোথের ব্যাপারটা কিছুটা হইলেও জানে। হ্যাঁ, কিন্তু হুম, প্রবলেম হইতেছে যে যখন 1 সেন্ট অপশনটা দিছে না, তখন এক্সপোনেনশিয়াল হুম, চিন্তা করেও মানুষ চিন্তা করতে পারে না এটা এত বেশি হইল, পয়সা তো এক হ্যাঁ। পয়সা। ঠিক আছে, এটা একটা ব্রেনকে। কন্ট্রাস্ট ইফেক্টের সাথে মিলতে পারে, আমরা আলোচনা করছিলাম কন্ট্রাস্ট। ওই যে হ্যাঁ, প্রথমেই অনেক একটা এমন একটা অ্যামাউন্ট দেয় যে আমরা চিন্তা করতে বাধ্য হই যে ওটা ঠিক, পরেরটা ওইটা হয়তো ঠিক। মানে এটা কম হবে এই কারণে ঠিক, আগেরটাই মানে এরকম একটা চিন্তা আসে আমাদের। সো এক্সপোনেনশিয়ালের কনসেপ্টটাও মনে করো ডিসিশন মেকিং এ ইম্প্যাক্ট ফেলে, আর কত আর হবে, মানে এরকম একটা নোশন ক্রিয়েট হ্যাঁ, করে। বাট হ্যাঁ, ডেফিনেটলি মানে এই জন্য ওই ওই যে সিস্টেম ওয়ানের কথা তুমি বললা, হ্যাঁ, হুম, ইম্পালসিভ ডিসিশন মেকিং এর কথা যেটা, হুম, সেটা ওই কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি বড় বড় আসপেক্টে তো ইম্পালসিভ ডিসিশন নেওয়াই যাবে না। অ্যান্ড হুম, এই সকল ক্ষেত্রেও মানে কি বলা উচিত, এই গ্র্যাব করা উচিত আসলে। এখন এখানে আবার একটা মজার একটা একটু ডিপ কনসেপ্ট আছে। ধরো একটা হুম। কুইজ, যেমন এই হ্যাঁ, এখন তুমি কুইজে আছো, মানে অন দ্য স্পটে তোমাকে ডিসিশন মেক করতে হবে। তুমি হ্যাঁ, কিছু হারাইতে পারো, কিছু গেইন করতে পারো, মানে হুম, এখন ইনস্ট্যান্ট তোমাকে 30,000 দেওয়া হবে, এটা লাইফ টাইম ডিসিশন মেকিং না। সেই ক্ষেত্রে হুম, কোনটা এই 30,000ও ভালো ডিসিশন হইতে পারে কেমনে আমি তোমাকে বলি। কারণ 30,000-এর ক্যালকুলেশন তুমি জানো, হুম, হুম, কিন্তু 1 সেন্টের ক্যালকুলেশন তুমি জানো না। কারণ ওয়ান হ্যাঁ, সেন্টে দেখো ওই যে কয়বার দিছে, 30 দিন, 30 দিনের জায়গায় 25 দিন হুম, দিলে এটা হয়তো বা খুবই লো হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, পরে লাস্টের কম্পাউন্ডটা বেশি হয়। লাস্টের 2-3 দিন অনেক কম্পাউন্ড বেড়ে যায়। এখন হুম, ধরো কেউ এক্সপোনেনশিয়াল এই কনসেপ্টটা নিয়ে কেউ গেল, এখন অপশন হুম, দিছে হুম, 25 দিন, আর তোমার হুম, 25,000 দিছে, তখন দেখা গেছে 25 দিনে তোমার হয়তো বা দেখা গেছে তোমার $1,000 হইলো, ফর ইনস্টেন্স। হ্যাঁ, এটা হইতে পারে, আমরা ধরে 25, নেই। হ্যাঁ হ্যাঁ, 25, মানে এটা বোঝানোর অর্থ হইতেছে
বা 1 সেন্টটাকে ক্যালকুলেট করলে হয়তো বা ভালো যাবো। 1 টু দি পাওয়ার 0.1 টু দি পাওয়ার 25 দিলেই বের হয়ে আসবে ক্যালকুলেটরে। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তাহলে আমি এটা হিসাব করে দেখাইতাম। মানে অনেক ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় তো। তো কুইজ হ্যাঁ মোমেন্ট। তো কোন একটা টেলিভিশন প্রোগ্রামে ইন দ্য মিন টাইম যদি তোমাকে অপশন দেওয়া হয় যে 25 দিনে 25,000 নিবা নাকি 1 সেন্ট করে 25 দিন দিব, এটা নিবা। হুম, এই টুইস্টটা ওই সময়ে, যেহেতু আমি জানি না, মানে এটা লাইফ টাইম ডিসিশন মেকিং না, শর্ট টাইম ডিসিশন মেকিং, সেক্ষেত্রে যদি কেউ চিন্তা করে যে না আমি 25,000 নিব, এবং তার লজিক্যাল রিজনিং যদি এটা থাকে, আনলি সে ম্যাথের এক্সপার্ট না হয়, তাহলে তো সে ক্যালকুলেট করতে পারবে না, সেক্ষেত্রে 25,000 সে নিতে পারে আর কি। এটা বা 30 অপশন দেওয়া থাকলেও সে 30 নিতে পারে, ওইটাও আমি লজিক্যাল চিন্তা করবো না, তার হারানোর কিছু নেই, কারণ সে জানে যে 30,000 শিওর পাইতেছে। অন দা আদার হ্যান্ড সে হ্যাঁ। জানে না এক্সপোনেনশিয়াল করে কত হইতেছে আর কি। না বুঝছো? আমাদের মানে আমি যদি এটা একটু বুঝি জিনিসটা এরকম ভাবে রাইটার বলছে যে আমরা সিদ্ধান্ত আগে থেকে যেটা জানি ওটা দিয়ে নিব না, মানে জিনিসটা এইভাবে বলছে যে আমরা এটা জানি যে ক্যালকুলেশন আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, ট্রু, ট্রু, এ হ্যাঁ, কারণে হ্যাঁ। ক্যালকুলেশন করব, এক্সাক্টলি, ক্যালকুলেশনটা না করব, আমি সিস্টেম টু ওইটাই, থিঙ্কিং করব। ওই জিনিসটাই, ওই কমপ্লিটলি ওইটাই বলছি। জাস্ট হ্যাঁ মানে হ্যাঁ। আরেকটা কনসেপ্ট হঠাৎ মাথায় আসলো তাই শেয়ার করা, নাথিং এলস। না এটা ঠিক আছে যে যদি কম্পালসিভলি মানে আপনার একটা সিচুয়েশনই এরকম যে 3 সেকেন্ডে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে তাহলে তিন হবে। সেকেন্ডে অবশ্যই ওই ক্ষেত্রে ওটা ভালো, কারণ আমার তো কম মানে ওই হইলেও আমি পাইলাম। যেটা ক্যালকুলেশন করতে পারছো সেটাই নিলা, তুমি তো এটা ক্যালকুলেশন করতে হ্যাঁ পারো না, এটা তো অজানা। হ্যাঁ, ওটা যদি আমি ভুলে নিতাম এবং খারাপ হইতো রেজাল্ট, তাহলে তো আমার হ্যাঁ, জন্য লস হইতো। লস হইতো। আচ্ছা, পরের যে এটা স্লাইডটা, এখানে লিনিয়ার গ্রোথটা আমরা কিন্তু আন্ডারস্ট্যান্ড করি, মানে বুঝতে পারি সহজে ইনটুইটিভলি, হুম, কিন্তু আমরা এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথ এটা মাথায় আমাদের চিন্তা কেন প্রথমে আসে না, এটার কারণ হচ্ছে আমরা মানে আমাদের অ্যানসেস্টররা এইভাবে চিন্তা করে নাই, অথবা তাদের এই জ্ঞানটা বা এই চিন্তাটা বা এই কম্পিউটেশনটা লাগে নাই আগে, ক্যালকুলেশনটা লাগে নাই। হুম। এখন আমরা ওইটার জিন বহন করি, তো আমাদের আমাদের কম্পালসিভলি অথবা ইনটুইটিভলি আমাদের প্রথমেই লিনিয়ার গ্রোথের চিন্তা আসে বেশি। না, সো ডেফিনেটলি লাইফ টাইম ডিসিশন মেকিং এ আমাদের তাহলে এক্সপোনেনশিয়াল গ্রোথের দিকে অবশ্যই নজর রাখা উচিত। মানে বের হ্যাঁ করা উচিত যে এখন তো সবাই বুঝতেছি যে কি ধরনের বড় ইম্প্যাক্ট ফেলতে পারে লাইফে হ্যাঁ। ডিসিশন মেকিং গুলা। আর একটু বাস্তবতার সাথে যদি বোঝাই যে কেউ যদি এক্সপোনেনশিয়াল গ্রোথটা মানে প্র্যাকটিক্যালি করতে চান, এটা এরকম হবে যে আপনি যেই ফিল্ডে এখন ভালো আছেন, ধরেন আপনি যে কোনো একটা ফিল্ড, আমি বললাম না কোনো একটা নাম, ওই ফিল্ডটাতে যদি আপনি সব সময় মানে শিখতে থাকেন, ওটাকে ইমপ্রুভ করতে হুম, থাকেন, তাহলে আপনার এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে, মানে ওটাকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে থাকলে। আর যদি এরকম করেন না আমি এটা 5 বছর করলাম, ওটা আবার 5 বছর বা 10 বছর, তাহলে আপনার ওই যে 10 বছরের লিমিট মানে এক্সপোনেনশিয়াল গ্রোথটা ওই পর্যন্তই থেমে যাবে, হয়তো এটা এক্সপোনেনশিয়ালি হবে না, লিনিয়ার পর্যন্তই থাকবে। হুম। হ্যাঁ, দ্যাটস এটা কিন্তু ভালো একটা সাজেশনও আমার কাছে মনে হয়। হুম, মানে আমার কাছে মনে হলো আমার জন্য একটা সাজেশন। দ্যাটস আ গুড ওয়ান। সেটাই। আচ্ছা, তাহলে তোমার এই আচ্ছা, এই চ্যাপ্টারের আলোচনাটা শেষ? আর আরেকটু আছে, একটু যদি ওকে। করি যে এখানে আপনারা এখন জানেন যে এক্সপোনেনশিয়াল গ্রোথটা কি জিনিসটা, এখন যদি আপনাদের এরকম একটা মানে, আচ্ছা একটা গল্প আছে এটা বলি যে একটা কোর্টিয়ার মানে যে সভাসদ বা মানে সবাই যে থাকে একটা রাজসভায়, সে একজন রাজাকে আহ, একটা মানে চেস বোর্ড গিফট করছিল, এবং এটাতে রাজা খুশি হয়ে বলছিল যে তুমি কি চাও, আমি তোমাকে তাই দেব। এখন ওই কোর্টিয়ার বলছিল যে ইয়োর হাইনেস আমাকে দেন, মানে এখানে যতগুলি ঘর আছে প্রত্যেক ঘরে প্রথমে একটা চাল দিবেন, চাল মানে রাইস বা ধান যেটাকে মানে চাল যেটাকে বলি আমরা, হুম, হুম, ওইটার পরের ঘরে আমাদের 2টা দিবেন, মানে এটার দ্বিগুণ দিবেন। আবার 3 নাম্বার ঘরে এর ওই যে 2টা দিচ্ছেন 4টা দিবেন, 4 নাম্বার ঘরে দিবেন 4টার দ্বিগুণ মানে 8টা, এইভাবে প্রত্যেকটা ঘর আমাকে 64টা, এখানে আমরা দেখতে পাচ্ছি 8টা 64 মানে করবেন, কি বলে, ধান দিয়ে পূর্ণ করে দিবেন। তো রাজা হুম। এটাতে তো অনেক মানে অবাক হইলো যে তুমি আমার কাছে এতটুক জিনিস চাইছো, চাল, এটা আর কি। পরে দেখা গেল সে চিন্তা করছে 1 বস্তায় হয়তো চাল যাবে, 1 বস্তায় হয়তো বড় জোর চাল লাগবে। পরে বলছে যে একজনরে পাঠাইলো, যাও যে ওরে চাল মানে আমার সভাসদ বা কোর্টিয়ার রে এটা এভাবে বুঝায় দাও হিসাবটা। পরে দেখা গেল কি যে সে যখন চাল দিতে গেল, এটা যদি ক্যালকুলেট করে দেয় এই চালটা মোর দেন আমরা পৃথিবীতে যা উৎপাদন করি তার চেয়েও বেশি লাগবে। তাহলে এটা তো সম্ভব না, পৃথিবীতে যত চাল আছে এটার চেয়ে বেশি তো দেওয়া সম্ভব না। হ্যাঁ, এটা কি এটাই 2টা না, দিয়ে শুরু হয়েছিল না? না 2টা নাকি একটা,
দাঁড়ান আমি একটু দেখি, হয়তো একটা হ্যাঁ 1 গ্রেন অফ রাইস একটা, এবং এটাকে বারবারে মানে গুণ করতে হবে, মানে দ্বিগুণ হারে দিতে হবে, এক ওয়ান, পরের ঘরে দ্বিগুণ, মানে তারপরে 4 এভাবে, হ্যাঁ 1 1 to টু 4, তারপর 8 16 32 64 128 টু দি পাওয়ার 64 256, দিতে হবে, হিউজ হিউজ, হ্যাঁ টু হ্যাঁ দি পাওয়ার ওইভাবে 64 আমরা মিলিয়ন অর্ধেক ডিজিট ঘর বা প্রায় শেষ পর্যন্ত কিন্তু দেখবো যে এটা আগাইতেছে না খুব একটা, আগাইতেছে না, হ্যাঁ কিন্তু কিন্তু শেষের লাস্টের দিকে যে কয়েকটাতে আগানোটা হবে। হ্যাঁ হিউজ। হ্যাঁ এনিওয়েজ, হ্যাঁ এটাই মনে খুবই হয়। হ্যাঁ আমরা ইন্টারেস্টিং, এই এই টপিকটা কনসেপ্টটা খুবই আলোচনা ইন্টারেস্টিং। করলাম। তো ভাই আচ্ছা আপনার তাহলে মনে হয় আমার শেষে দেখা আমার ছিল হচ্ছে এটা লাস্টে আলোচনা। আছে, আমি একটু শর্টে বলি, এটা হচ্ছে সেলফ সিলেকশন বায়াস। আচ্ছা হ্যাঁ এই প্রবলেমটাতে আমরা অনেকেই ভুগি, বা আমি নিজেই সাফার করছি। সেলফ সিলেকশন বায়াস হচ্ছে কি, যে নিজেকে অনেক সময় সব মানে দোষী মনে করা, বা নিজেকে সাফারার মনে করা, অনেক ক্ষেত্রে সাফারার, দোষী না সাফারার মনে করা। ফর ইনস্টেন্স, আমরা প্রায় সময় রাস্তায় চলি, ট্রাফিক জ্যামে আটকাই, ট্রাফিক জ্যামে আটকাই, দেখা গেছে যে সব গাড়ি চলে গেছে, হুম, লাস্টে আপনি যখন আপনার বাসটা, একটা দুইটা বাস খালি আছে, ওই সময় হয়তো বা ট্রাফিক পুলিশে সিগন্যাল দিয়ে দিল, অথবা রেড লাইট চলে হুম। উঠলো, আর তখন মনে হয় যে সব সময় আমি এই আমার ঝামেলাটাই করি, ঝামেলাটাই সবসময় মনে পড়ি। হয় না আমার ক্ষেত্রেই হয়। হ্যাঁ, বা ব্যাংকে গেছেন, দেখেন লাইনে দাঁড়ায় আছেন, হ্যাঁ আপনি মানে দেখা গেছে যে কাজ লাইনটা চুজ করছেন ওই লাইনটাই অনেক দেরিতে আগাইছে, অনেক মানে স্লোলি ওইটাই। হইতেছে। সো হ্যাঁ, এই যে এই তখন মনে হয় যে তখন নিজেকে ব্লেম আসে যে আমি আমি মনে হয় এই ঝামেলায় পড়ে যাই, ঠিক আছে, হুম। সবসময় মনে হয় আমার আমারই ভাগ্য প্রবলেম। ভালো না, মনে হয় আমি দুর্ভাগা, এরকম কিছু। হ্যাঁ, বাট জিনিসটা আসলে এরকম না। এটা এটাকে হয়তোবা আপনি যদি নিজেই টেস্ট করেন, হ্যাঁ এই হুম, ডেটা কালেকশন করে সবার কাছে জিজ্ঞেস করেন, যদি কে কে এই প্রবলেমটা ফেস করেন, দেখবেন সবাই কাইন্ড অফ এই কথাটাই বলে। কারণ ওই যে হুম, এটা ওই তোমার ওই থিওরির সাথে কানেক্টেড, যেগুলো আমাদের নেগেটিভ এক্সপিরিয়েন্স, সেগুলার ইম্প্যাক্টটা আমাদের ভিতরে বেশি ফেলে। হ্যাঁ, এটা ওই যে হ্যাঁ, তোমার একটু আগে যে চ্যাপ্টারটা আলোচনা করলাম, ওটা এই যে লস এভার্সনের ওখানে আসলো না, কেন একটা চ্যাপ্টারে যেন আমার মনে নেই। সো হ্যাঁ লস সাবভার্সন। এই কনসেপ্টটা আসলে ইটস নট রং, এটা টোটালি স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার, যে কেউ যে কোনো সময় ট্রাফিকে পড়তে পারে, বাট হুম, এটা ওই যে আমরা ফিল করি কিভাবে, তার উপরে বেস করে আমরা এই নেগেটিভ জিনিসটাকে চর্চা করি। আর যখন এটা একটা নেগেটিভ জিনিস, যখন আমি এটা আমাকে বলতে থাকি যে আমি হয়তো দুর্ভাগা, এটা হুম, হুম, আমাকে গ্রোথের দিকে হেল্প করে না, বরং এটা নেগেটিভ মানে গ্রোথের দিকে নিয়ে যায়। সো এই কনসেপ্টটা থেকে আহ, মানে পিওর মানে পিওর একটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার, মানে যদি আমরা হুম, হিসাব হুম, করি যে এতজন মানুষ যদি থাকে, এতগুলা গাড়ি যদি চলে, তাহলে এত সময় পরে এটা এইভাবে বন্ধ হবে। বাইরের দেশে যদি হুম, কথা বলি, বাংলাদেশে যদিও কিছুটা সিস্টেমেটিক না, ওখানে পুলিশ হুম, কখনো 2 মিনিট দেয়, কখনো 3 মিনিট আটকে রাখে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। বাট বাইরের দেশের যে লাইট গুলো চলে, ট্রাফিক লাইন গুলো, সেগুলো একদম সিস্টেমেটিক ওয়েতে চলে, 30 সেকেন্ড পর হুম। পর বা 1 মিনিট পর পর। তো তাদের দেশেও একই হয়তো কনসেপ্টে মনে হয়, এই জন্য তো রাইটার তো আর আমাদের দেশের না, বাইরের দেশের, তারাও এই এই কষ্টটা পায়, অথচ সেটা হুম, সিস্টেমেটিক ওয়েতে চলে। হ্যাঁ, হ্যাঁ মানে একটা মানে স্ট্যাটিস্টিক্যাল কারোর জন্য আনফেয়ার না, মানে আনফেয়ার না। এটা যখন আমার কাছে পড়ে তখন আমি মনে করি তখন যে বাকি 10টা সময়ের ভালো বলি না, যে একটা সময় আমার কাছে মানে এটা এটা আসলে আমার হয় না, মানে আমি কি কেন বলতেছি যে আমার হয় না দেখে বলতেছি, যে হুম হুম ট্রাফিকে কারো না কারো তো পড়তেই হবে। তো এর হুম ভিতরে আমি কয়বার ট্রাফিকে বললাম সারাদিনে, যদি আমি বাইরে হই, আমি যদি একবার পড়ি বা দুইবার পড়ি এটা তো ওকে মনে হয় আমার কাছে। হুম। না, এটা এটা যখন তাহলে তুমি এরকম চিন্তাটা করবা, তখন তখন কষ্টটা হয় না। মানে যখন হুম, তুমি এটা নিতে পারবা, এই বুঝটা কিন্তু এটা নেয় না অনেকেই। এখন প্রবলেমটা হইতে সেখানে, বইগুলো তো পড়ার উদ্দেশ্য হইতেছে এই মানুষকে লজিক্যাল চিন্তা করা। সো এই কনসেপ্টটা যারা জানবে, হ্যাঁ তারা যদি এটাকে অ্যাপ্লাই করে, তখন সে কষ্টটা পাবে না। বরঞ্চ এইটার উপরে ফোকাস না করে ফোকাস করা উচিত, তাহলে ওই টাইমটারে অন্যভাবে ইউটিলাইজ করা যায় কিনা। হ্যাঁ, যেমন আচ্ছা মাহমুদুল এখানে হাসান, আরেকটা কনসেপ্ট বলেন, আপনি বলেন। না যেমন উদাহরণ দিলাম আর কি, মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কথা শুনি প্রায়, যে উনি হ্যাঁ ট্রাফিক অনেক পছন্দ করে। বাংলাদেশে আচ্ছা ট্রাফিক বই পছন্দ পড়তে পারে। করে কেন? ওই সময় সে বই পড়তে পারে। So, এবারে হ্যাঁ ভালো। সবচেয়ে বিরক্তিকর একটা জায়গাটারে ভালো লাগার জিনিস বানিয়ে ফেলছে না। দিস ইজ হুম, ইন্টারেস্টিং। সো এভাবে সেলফ হ্যাঁ, সিলেকশনে নিজেকে ব্লেম না করে, মনে হয় ওই টাইমগুলোতে অন্য কোনো একটা পন্থা যদি কেউ খুঁজে, ডেফিনেটলি ভালো কোনো রাস্তা হয়তো বের হয়ে যাবে, ইউনিক ইউনিক, ভ্যারিং হুম, হুম, টু ইন্ডিভিজুয়াল পার্সন। এই তো, হ্যাঁ রাইট। তুমি কিছু আর এই ক্ষেত্রে বলতেছিলে।
মানে আমি বলতে চাইছিলাম এইখানে বইয়ের ভিতরে আরেকটা টপিক ছিল যে আমার গাড়ির স্পিড যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু আমি অনেক মানে মানে কি বলে ট্রাফিকের ভিতরে আমার বেশি আটকায় থাকতে হবে, মানে বেশি সময়, বেশি বার এটাও আছে, বেশি সময় এটাও। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যদি আমরা আমাদের কাজে আগাইতে থাকি এবং বাধা যদি ওই পরিমাণ সমান সমান বা এর চেয়ে বেশিও আসে, তাহলে এটাকে পজিটিভলি নিতে হবে। মানে আমি হয়তো স্পিডে বেশি আগাইতেছি, হ্যাঁ, বাধা যদি বেশি আসে তাহলে তো ভালো আরো। তা এটা মানে ওই বইয়ের ভিতরে এটা ছিল যে স্পিড যদি আপনার অনেক থাকে মানে তাহলে কিন্তু বারবার আপনার এই যে সিগনালে পড়তে হবে। দিনের ভিতরে আগে 2 বার পড়তেন, এখন 4 বার 5 বার পড়তে পারেন। হ্যাঁ, তবে ওটারে পজিটিভলি নিতে হবে এই আর কি। ওকে, তো আপনারা হ্যাঁ, দ্যাটস অল। হ্যাঁ, তুমি আর ফিনিশিং। তো নাই মনে হয় ভাই, না? না, আমার শেষ। আচ্ছা, এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা ভালো লাগছে যাদের কাছে তারা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে তো ভালোই, আর যারা করেন নাই তারা আশা করি করবেন। আর আপনাদের কারো সাথে যদি শেয়ার করার থাকে শেয়ার করে দিবেন। ওকে, হ্যাঁ। আর তো এই আপনাদের পর্যন্তই, ভালো কোনো থাকবেন। ইনসাইট যদি ভালো লাগে বা আপনাদের হ্যাঁ, লাইফ টাইম এক্সপিরিয়েন্স থেকে যদি মনে করেন কোনো একটা পার্টিকুলার কনসেপ্টের সাথে অ্যালাইনড হয়, আপনারা চাইলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। ওকে, আসসালামু আলাইকুম।